আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পাটিগণিতের ঐকিক নিয়ম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আমরা আলোচনা করব ঐকিক নিয়ম কাকে বলে। তো ঐকিক নিয়ম কাকে বলে এটা সবার প্রথমে আমরা লিখে নিলাম। ঐকিক নিয়ম বলতে বোঝানো হয় যে নিয়মের সাহায্যে একটি জিনিসের দাম, একটি জিনিসের ওজন, একটি জিনিসের পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ণয় করা যায় তাকে ঐকিক নিয়ম বলে। অর্থাৎ সবার প্রথমে আমরা আগে একটি জিনিসের দাম বের করব, ওজন বের করব, পরিমাণ বের করব। এটা বের করার পরে এটার সাহায্যে আমরা নির্দিষ্ট সংখ্যক, এই যেখানে বলা হলো নির্দিষ্ট সংখ্যক, এটা বলতে আমাদেরকে আমাদের প্রশ্নে কিছু সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যাগুলোর দাম, ওজন, পরিমাণ আমরা নির্ণয় করব। সবার প্রথমে আমাদেরকে একটি জিনিসের দাম বের করে নিতে হবে, অথবা একটি জিনিসের ওজন বের করে নিতে হবে, একটি জিনিসের পরিমাণ নির্ণয় করে নিতে হবে। তারপরে গিয়ে আমরা নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বের করব, ওজন বের করব, পরিমাণ নির্ণয় করব। এই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম। তো এখন তো আমরা এটা মুখে বললাম, যখন আমরা অঙ্ক করব তখন এটা আপনারা আরও সহজে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমাদেরকে যদি প্রশ্নে বলা হয় যে 10টি কলার দাম 50 টাকা, এটা প্রশ্নে দেওয়া হলো 10টি কলার দাম 50 টাকা। এখন আমাদেরকে যদি বলা হয় 3টি কলার দাম কত, তাহলে 10টি কলার দাম 50 টাকা, এটা আমরা জানি। এখন আমরা 3টি কলার দাম বের করব। আমরা করব কিভাবে? আমরা লিখব 10টি কলার দাম 50 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে 3টি কলার দাম। এখন এই যে 3টি কলার দাম বের করব, এটা বের করার জন্য সবার প্রথমে আমরা একটি জিনিসের দাম আগে আমরা বের করে নেব। এখন এই একটি জিনিস বলতে একটি কলা, তাহলে আমরা লিখব একটি কলার দাম, 10টি কলার দাম যত হবে একটি কলার দাম তার চাইতে কম হবে, তাহলে কম হইলে ভাগ হবে। তাহলে এখানে আছে 50, তাকে আমরা ভাগ করব এই 10 দ্বারা, পাশে লিখে দিব টাকা। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে 3টি কলার দাম কত। আমরা এখন 3টি কলার দাম বের করব। এই যে আমরা 3টি কলার দাম বের করব, এটা বের করার জন্য সবার প্রথমে আমাদেরকে কিন্তু একটি কলার দাম বের করে নিতে হয়েছে। এখানে 50কে 10 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে একটা ফলাফল বের হবে। আমরা ফলাফলটা না বের করে এভাবে করে রেখে দিলাম 10 ভাগের 50। তো এখন এই যে একটি কলার দাম আমরা বের করলাম, এটার সাহায্যে এখন আমরা 3টি কলার দাম বের করব। যখন সবার প্রথমে 10টি কলার দাম দেওয়া ছিল তখন কিন্তু আমরা সরাসরি বলতে পারি নাই যে 10টা কলার দাম 50 টাকা, তাহলে 3টা কলার দাম এত টাকা। আমরা নির্দিষ্ট করে তাড়াতাড়ি করে বলতে পারি নাই, কারণ আমাদেরকে সবার প্রথমে একটি কলার দাম বের করে নিতে হবে। এটা যখন বের করব, এটার সাহায্য নিয়ে আমরা 3টি কলার দাম বের করতে পারবো। তাহলে এখন আমরা কীভাবে লিখব? এই যে 10 ভাগের 50 লিখেছিলাম সেটাই এখন আবার লিখে দিব 10 ভাগের 50। এখন এখানে 1 আর এখানে হচ্ছে 3, একের চাইতে 3 বড়। একটু মনোযোগ দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একের চাইতে 3 বড়, তাহলে যেহেতু একের চাইতে 3 বড়, তাহলে একের যেই ফলাফল বের হয়েছে 3-এর ফলাফল তার চাইতে বড় বের হবে। একের যেই ফলাফল হয়েছে 3-এর তার চাইতে বড় ফলাফল বের হবে। এখন বড় হয় কখন? গুণ করলে নাকি ভাগ করলে? বড় হয় গুণ করলে। তো এখন এই যে এই 3, এই 3কে আমরা এখানে গুণ করব। কিন্তু এখন 3কে কোথায় গুণ করব? এই যে ভাগ চিহ্ন, এটার উপরে গুণ করব নাকি নিচে গুণ করব? আমরা যখন কোনো সংখ্যা এই ভাগ চিহ্নের নিচে গুণ করি তখন মান কমে, আর যখন কোনো সংখ্যা এই ভাগ চিহ্নের উপরে গুণ করি তখন তার মান বাড়ে। তাহলে আমাদের এখানে কিন্তু উদ্দেশ্য বাড়ানো, কারণ একটি কলার দাম যত হবে 3টি কলার দাম অবশ্যই তার চেয়ে বেশি হবে। তাহলে আমরা এই 3কে উপরে গুণ করব, তাহলেই আমাদের ফলাফল বের হবে। এখন 10 এই 50-এর মধ্যে 5 বার যায়, আমরা কাটাকাটি করলাম, 5 10 50, পাশে আমরা এখানে টাকা শব্দটা লিখে দিই। পরবর্তী লাইনে ফলাফলটা কত বের হবে? 5 গুণ 3 অর্থাৎ কত? 3 পাঁচা 15 টাকা। আমরা পেয়ে গেলাম 10টি কলার দাম যদি 50 টাকা হয় তাহলে 3টি কলার দাম হলো 15 টাকা। তাহলে এই যে 3টি কলার দাম বের করার জন্য আমাদেরকে কি করতে হয়েছে? সবার প্রথমে একটি কলার দাম বের করে নিতে হয়েছে। এই যে একটি কলার দাম বের করার মাধ্যমে আমরা 3টি কলার দাম বের করলাম, এই পদ্ধতিটাকেই বলা হয় ঐকিক নিয়ম। অর্থাৎ সবার প্রথমে একটি জিনিসের দাম বের করতে হয়,
বা একটির ওজন বের করতে হয়, একটির পরিমাণ বের করতে হয়, তারপরে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ বের করতে হয়। তাহলে এই যে নির্দিষ্ট সংখ্যক, এটা বলতে বোঝানো হয় আপনার প্রশ্নে যার পরিমাণটা জানতে চাবে। যেমন এখানে আমাদের জানতে চাইলো 3টি কলার দাম। এই যে 3টি কলার দাম, এই যে 3টি, এটা তো নির্দিষ্ট। তাহলে এই নির্দিষ্ট সংখ্যক কলার দাম জানতে চেয়েছে। তাহলে একটি কলার দাম বের করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক কলার দাম আমরা বের করতে পারবো। এটাকেই বলা হয় ঐকিক নিয়ম। আমরা এখন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। আমরা এখানের মধ্যে নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অর্থাৎ তারা আমাদেরকে একটা তথ্য দিয়ে দিল যে 7 কেজি চালের দাম 280 টাকা, এই তথ্যটা তারা দিয়ে দিল। এখন তারা জানতে চায় 15 কেজি চালের দাম কত। তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। কিভাবে করে অঙ্কটা করব সেটা হচ্ছে, আমরা 7 কেজি চালের দাম 280 টাকা, এই কথাটা আমরা এখানে আমাদের লিখব। 7 কেজি চালের দাম 280 টাকা। এরপর আমরা বের করব 1 কেজি চালের দাম এবং সর্বশেষে বের করব 15 কেজি চালের দাম। অর্থাৎ আমরা 1 কেজি চালের দামটা আগে বের করে নিব। আর দ্বিতীয় প্রশ্নটা আমাদেরকে বলছে, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটা একটা তথ্য দেওয়া যে সে প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এখন আমাদের কাছে প্রশ্নে জানতে চেয়েছে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে। এখন একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে কি জানতে চায়। আমাদের প্রশ্নে যেটা জানতে চাবে, আমরা যখন অঙ্কটা করব তখন লাইনের মধ্যে ডান দিকে আমরা ওই তথ্যটাকে রাখার চেষ্টা করব। যেমন আমাদের এই প্রশ্নে তারা ঘন্টা জানতে চায় যে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে। এই যে ঘন্টাটা জানতে চাই, তাহলে আমরা যখন অঙ্কটা করব তখন ঘন্টা শব্দটাকে লাইনের ডান দিকে লিখব। যেমন আমরা তথ্যটা লিখব কিভাবে, আমরা এখানে আমাদের লিখি সমাধান। সবার প্রথমে যেই তথ্যটা আমাদের অঙ্কে দেওয়া আছে আমরা সেই তথ্যটা লিখব যে প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে। কিন্তু এই তথ্যটা লেখার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রশ্নে কি জানতে চায়, ঘন্টা জানতে চায়। তাহলে ঘন্টাকে লিখতে হবে লাইনের ডান দিকে। বারবারে বলতেছি, যেটা জানতে চাবে সেটা লিখতে হবে লাইনের ডান দিকে। এখন আমাদের এখানে তথ্যে প্রথমে দেওয়া আছে 3 ঘন্টা, এর পরে দেওয়া আছে 9 কিলোমিটার। তাহলে এখন আমরা কি করব, 3 ঘন্টা এই কথাটাকে আমরা পরে লিখব আর 9 কিলোমিটার কথাটাকে আগে লিখব। তাহলে আমরা লিখব জালাল 9 কিলোমিটার পথ অতিক্রম করে। কত ঘন্টায় করে, সেটা হচ্ছে 3 ঘন্টায় করে। আমরা এই 3 ঘন্টা কথাটা এখানে লিখব। তাহলে যেই বিষয়টা আপনারা খেয়াল করতেছেন, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু তথ্যটা কিন্তু এইভাবে দেওয়া ছিল না। আমাদের প্রশ্নের তথ্যটা দেওয়া ছিল 3 ঘন্টায় অতিক্রম করে 9 কিলোমিটার। এই যে এইভাবে করে তথ্যটা দেওয়া, অর্থাৎ ঘন্টাটা আগে লিখছে, কিলোমিটার কথাটা পরে লিখছে। কিন্তু আমরা অঙ্ক করার সময় কিলোমিটার কথাটাকে আগে লিখলাম, ঘন্টা কথাটাকে পরে লিখলাম। কেন? তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে ঘন্টা জানতে চাই। প্রশ্নে যেটা জানতে চাবে, ঐকিক নিয়মের যত অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে প্রশ্নে যেটা জানতে চাবে অঙ্ক করার সময় তাকে লাইনের ডান দিকে লিখতে হবে। এই যে বাম দিক আর ডান দিক, ডান দিকে সেই তথ্যটাকে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম জালাল 9 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। অতএব জালাল 1 কিলোমিটার পথ অতিক্রম করে। এই যে আমরা 1 এর মান বের করব এখন, ঐকিক নিয়মের যেই কাজটা। তাহলে 9 কিলোমিটার যেতে তার যত সময় লাগবে, 1 কিলোমিটার যেতে তার আরও কম সময় লাগবে। তাহলে এখানে আমরা ভাগ করব, 3 ভাগ এখানে 9কে আমরা এখানে নিয়ে আসব। পরবর্তী লাইনে আমরা এখন লিখব, যেহেতু 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগে সেটা আমরা বের করলাম যে 9/3। আমরা এইভাবে করে রেখে দিলাম, এখানে কাটাকাটি করলাম না, কাটাকাটি করব একেবারে লাস্টের লাইনে গিয়ে, এখানে এইভাবে রেখে দিলাম। এখন আমরা লিখব যে অতএব জালাল 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এরপরে এখানে আমরা দাগ দিয়ে 9/3 যা আছে আমরা তাই লিখলাম। এখন কি করব? এখন এই যে 1-এর চাইতে 36 বড়, অর্থাৎ 1 কিলোমিটার যেতে যত সময় লাগবে 36 কিলোমিটার যেতে তার চাইতে বেশি সময় লাগবে, বেশি। তাহলে বেশি হলে আমরা কি করব? গুণ করব। তাহলে গুণ করব কোথায়, উপরে নাকি নিচে? আমরা উপরে গুণ করব, তাহলে মানটা বড় হবে। তাহলে এই 36কে আমরা উপরে গুণ করব।
পাশে লিখে দিব ঘন্টা। এখন আমরা দেখি কাটাকাটি করতে পারি কিনা, কারণ 36 কিলোমিটার যেতে তার কত ঘন্টা লাগবে এখনই এখানে আমাদের কাটাকাটি করার পরে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। এখন 9 36-এর মধ্যে যায় 4 বার, 4 নং 36, 4 নং 36 কাটাকাটি করলাম, আর কোনো কাটাকাটি করা যায় না। পরবর্তী লাইনে 3 গুণ 4, তাহলে কত হয়? 3 4 12 ঘন্টা। তাহলে এখানে আমরা যে অন্তস্থ দিয়ে দিই ঘন্টায়, যেহেতু এখানে ঘন্টায় লেখা আছে, তাহলে আমরা বলতে পারি জালাল 36 কিলোমিটার পথ অতিক্রম করে 12 ঘন্টায়। আমাদের প্রশ্ন কিন্তু এটাই জানতে চেয়েছে যে কত ঘন্টা লাগবে। তো এই প্রশ্নের মতো করেই যত প্রশ্নই দিক না কেন, প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে লিখতে হবে লাইনের ডান দিকে, আর লাইনের ডান দিকে লেখার জন্য যেভাবে করে সাজানো দরকার আমরা সেভাবে করে সাজিয়ে নিব, আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানেও কিন্তু আমরা এই 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগলো সেটাকে আগে বের করলাম, এরপরে 36 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা বের করলাম। এটাই হচ্ছে ঐকিক পদ্ধতির নিয়ম। তো আমরা আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। এটার পাশে আমরা একটু উত্তর শব্দটা লিখে দিই, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এই ধরনের যত অঙ্কই আমাদেরকে দেখ না কেন আমরা আশা করি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরও 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, অর্থাৎ যে পরিমাণ খাদ্য আছে ওই পরিমাণ খাদ্য দিয়ে 50 জন ছাত্র 15 দিন খেতে পারবে। এখন আমাদের প্রশ্ন জানতে চায় ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে। তাহলে আমরা সবার প্রথমে একটা তথ্য আমাদের জানা আছে যে পরিমাণ খাদ্য আছে ওই পরিমাণ খাদ্য দিয়ে 50 জনের 15 দিন চলবে। আর এখন তারা জানতে চায় ওই পরিমাণ খাদ্য দিয়ে 25 জনের কত দিন চলবে। তাহলে আমাদের এই প্রশ্নটার মধ্যে কত দিন চলবে এটা জানতে চায়, অর্থাৎ দিন এটা জানতে চায়। তাহলে আমরা জানি যে প্রশ্নে যেটা জানতে চাবে সেই তথ্যটা আমরা লিখব লাইনের ডান দিকে। তাহলে আমরা এই দিন কথাটাকে ডান দিকে লিখব। তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে লিখব সমাধান। তাহলে যেহেতু আমরা দিন কথাটাকে লাইনের ডানে লিখব, তাহলে আমাদের তথ্যতে কি দেওয়া আছে? 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। তাহলে আমরা দেখতেছি 15 দিন এই কথাটা লাইনের ডান দিকেই আছে। 50 জন আছে বাম দিকে আর 15 দিন আছে ডান দিকে। কারণ যেই তথ্যটা দেওয়া থাকবে অবশ্যই তার মধ্যে 2টি সংখ্যা দেওয়া থাকবে। যেমন এখানে 2টা সংখ্যা 50 আর 15। তাহলে এই প্রথম সংখ্যাটাকে আমরা বাম দিকে লিখব, 15 এই সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখব, কারণ এখানে আমাদের দিনটাকে ডান দিকে লিখতে হবে। আর যদি আমাদের প্রশ্নে জন জানতে চাইতো যে কত জন খেতে পারবে, যদি প্রশ্নটা এরকম করতো যে কত জন খেতে পারবে, তাহলে আমরা এখানে জন জানতে চাই, তাহলে আমরা জনকে লিখব ডান দিকে। তখন আমরা লিখব 50 জন, এই তথ্যটাকে আমরা ডান দিকে লিখব, আর 15 দিন তথ্যটাকে বাম দিকে লিখব। এটাই হচ্ছে মূল জিনিস। লাইনের প্রথম লাইনটা যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, বাকি লাইনগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। পরের লাইনগুলো তো কঠিন না, কিন্তু প্রথম লাইনটা হচ্ছে সাজানোটা মেইন জিনিস। তাহলে এখানে আমাদের খুব সুন্দর মতো লাইনটা সাজানো আছে, কারণ প্রশ্নে কত দিন চলবে এটা জানতে চায়। আর আমরা দেখতেছি 15 দিন এই কথাটা লাইনের ডান দিকেই আছে, তার মানে সাজানো আছে, আমাদের নতুন করে কিছু লিখতে হবে না। আমরা তাহলে এখানে লিখব ছাত্রাবাসে 50 জনের খাদ্য মজুত আছে 15 দিনের। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নিলাম যে ছাত্রাবাসে 50 জনের খাদ্য মজুত আছে 15 দিনের, অতএব ছাত্রাবাসে 1 জনের খাদ্য মজুত আছে। এইবার এখানে আমরা কি করব? গুণ করব নাকি ভাগ করব? এখানে যে লক্ষণীয় বিষয়, যে পরিমাণ খাদ্য আছে ওই পরিমাণ খাদ্য দিয়ে 50 জন লোক 15 দিন যাবৎ খেতে পারবে। একটু ভালো করে লক্ষ্য করবেন, 50 জন লোক 15 দিন যাবৎ খেতে পারবে এত খাবার। তাহলে ওই খাবারগুলো একজন লোক কি এই 15 দিনের আগেই শেষ করে ফেলতে পারবে? না, তার আরও সময় বেশি লাগবে। তাহলে যেখানে 50 জনের 15 দিন লাগছে, সেখানে একজনের অবশ্যই আরও বেশি দিন লাগবে। তাহলে এখানে আমরা গুণ করব, এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে একজন লোকের এখানে আমরা গুণ করে দিলেই ফলাফলটা পাবো। তাহলে 15 গুণ এখান থেকে আমরা 50 এই সংখ্যাটাকে এখানে লিখব। এখন কাজের ক্ষেত্রে বা খাদ্যের ক্ষেত্রে যদি লোকের সংখ্যা কমে তাহলে দিনের সংখ্যাটা বেড়ে যায়, আর যখন লোকের সংখ্যাটা বাড়ে তখন দিনের সংখ্যাটা কমে যায়। যেমন এখানটাতে লক্ষ্য করুন, 50 জন
তারা খেতে পারবে 15 দিন। আমি যখন এই লোকটাকে কমিয়ে দিলাম 50 জনের জায়গায় আমি একজনকে দিলাম, লোক কমিয়ে দিলাম, অবশ্যই তার সময়টা বেশি লাগবে, দিন বেশি লাগবে। তো এটা হচ্ছে খাদ্যের ক্ষেত্রে। যদি কাজের ক্ষেত্রেও হইতো যে 50 জন যেই কাজটা 15 দিনে করতে পারে, একজন লোক কি ওই কাজটা 15 দিনের আগেই করে ফেলবে? না, তার আরও বেশি সময় লাগবে। তাহলে কাজের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে লোক সংখ্যা কমলে সময় বাড়ে, অর্থাৎ দিনের পরিমাণ বাড়ে। আর যদি লোক সংখ্যা বাড়ে তাহলে দিনের পরিমাণ কমে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব ছাত্রাবাসে আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে ওই পরিমাণ খাদ্য, অর্থাৎ খাদ্যের পরিমাণ কিন্তু কোনো এদিক সেদিক হয় নাই, খাদ্য কিন্তু একই পরিমাণ খাদ্য আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এখানে লিখব 25 জনের খাদ্য মজুত আছে। এখন আমরা এখানে কি করব, গুণ করব নাকি ভাগ করব? এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে খাদ্যের পরিমাণ কোনো কমেও নাই বাড়েও নাই, খাদ্য একই পরিমাণ খাদ্য আছে। একই পরিমাণ খাদ্য একজন লোক যে কয়দিন খেতে পারবে, 25 জন কি ওই পরিমাণ সময় খেতে পারবে? না, আরও কম সময় লাগবে তাদের। কারণ খাদ্য একই পরিমাণ খাদ্য একজন লোক যে কয়দিন যাবৎ খেতে পারবে, 25 জন লোক তার চেয়ে কম দিনে ওই খাবার শেষ করে ফেলতে পারবে। তাহলে এখানে যেহেতু কম সময় লাগবে, তাহলে এখানে আমরা ভাগ করব। একটু আগে আমরা বলছিলাম যে খাদ্যের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যদি মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে সময়ের পরিমাণ কমবে, আর মানুষের সংখ্যা যদি কমে যায় সময়ের পরিমাণ বাড়বে। এখানে সেই কাজটা এখানে করতে হবে। আমরা সবার প্রথমে দেখলাম একই পরিমাণ খাদ্যে একজন লোক যে পরিমাণ তার সময় লাগবে, এখন লোকের পরিমাণ বাড়িয়ে দিছি। যদি লোকের পরিমাণ বেড়ে গেছে তাহলে সময় কম লাগবে, তাহলে সময় কম হওয়ার কারণে আমরা এখানে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব 15 গুণ 50 ভাগ 25। কারণ অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে যে একের চাইতে তো 25 বড়, তাহলে একের যেই ফলাফল 25-এর ফলাফল তো তার চাইতেও বড় হওয়ার কথা, তাহলে তো এখানে গুণ করার কথা, কেন আমরা ভাগ করলাম? তার ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু খাবারের পরিমাণ কমেও নাই বাড়েও নাই, খাবার একই পরিমাণ খাবার, তাহলে একই পরিমাণ খাবার একজন লোক যে কয়দিন খেতে পারবে, 25 জন লোক কি ওই কয়দিন খেতে পারবে? না, তারা আরও কম সময়ের মধ্যে সবগুলো খাবার খেয়ে ফেলবে। তাহলে এখানে আমরা ভাগ করব। তাহলে 25 50-এর মধ্যে যায় 2 বার, 25 দুগুণে 50। তাহলে এখন আর কি হয়, 15 গুণ 2, 15 দুগুণে 30। তাহলে আমরা লিখব 30 দিনের। তাহলে আমরা বলতে পারি যে ছাত্রাবাসে 25 জনের খাদ্য মজুত আছে 30 দিনের। এটাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা এই যে অঙ্কটার সমাধান করলাম, এখন এই ধরনের যত অঙ্ক দিবে আমরা আশা করি আমরা এই ধরনের যত অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখন দ্বিতীয় যেই প্রশ্নটা আমাদেরকে দিছে সেটা আমি এখানে করে দেখাবো না, কারণ এই প্রশ্নটা একটু আগে আমরা যেই অঙ্কগুলো করেছিলাম তাদের মতো করে। যেমন এখানে প্রশ্নটা লিখছে একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? এখন তারা আমাদেরকে বলে দিয়েছে প্রথম তথ্যটা যে ওই দোকানদার 9,000 টাকা বিনিয়োগ করে, আর এই 9,000 টাকা বিনিয়োগ করার কারণে তার 450 টাকা লাভ হয়। ঠিক আছে, ভালো কথা। এরপরে আমাদেরকে যেই জিনিসটা জানতে চায় যে লাভ 450 টাকা না, লাভ করতে হবে 600 টাকা। এখন 450 টাকা লাভ করতে হইলে 9,000 টাকা বিনিয়োগ করতে হয়, 600 টাকা লাভ করতে হলে কয় টাকা বিনিয়োগ করতে হবে? তখন আমরা তথ্যটা লিখব কীভাবে? তথ্যটা আমরা লিখব এইভাবে, আমি এখানে একেবারে ছোট করে লিখতেছি কারণ এটা আমি পুরো অঙ্কটা করব না। এখন এখানে আমার একটু সাজাইতে হবে, কারণ আমাদের এখানে লাভের পরিমাণ তারা দিয়ে দিছে যে 600 টাকা লাভ করতে হবে, কিন্তু কত টাকা বিনিয়োগ করলে সেই লাভটা হবে এটা তারা জানতে চায়। কত টাকা বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা জানি যে আমাদের প্রশ্নে যেটা জানতে চায় সেটা হয় লাইনের ডান দিকে। তাহলে এখানের মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে যে কত টাকা বিনিয়োগ করতে হবে, বিনিয়োগের টাকা। আমাদের এই প্রশ্নে কিন্তু সবগুলোই কিন্তু টাকা, 9,000 টাকা, 450 টাকা, 600 টাকা, সবগুলোই তো টাকা। কিন্তু 9,000 টাকা হচ্ছে বিনিয়োগ, 450 টাকা হচ্ছে লাভ, 600 টাকা হচ্ছে লাভ, নতুন করে আরেকটা বিনিয়োগ তারা জানতে চায়। তাহলে সবগুলো যেহেতু টাকা, কিন্তু লাভ আর বিনিয়োগ এই দুইটা জিনিস এখানে আলাদা, বিনিয়োগ লাভ। এখন আমরা কোনটা কোন দিকে লিখব?
আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে এই বিনিয়োগের পরিমাণটা আমরা লাইনের ডান দিকে লিখব। আমাদের প্রথমে একটা তথ্য দেওয়া ছিল ৯,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন ৪৫০ টাকা লাভ করে। আমরা তথ্যটা এখানে লিখব এইভাবে যে ৪৫০ টাকা লাভ করে ৯,০০০ টাকা বিনিয়োগ করে, একবারে ছোট করে লিখলাম ৯,০০০ টাকা বিনিয়োগ করে, ৪৫০ টাকা লাভ করে ৯,০০০ টাকা বিনিয়োগ করে। অতএব ১ টাকা লাভ করে কি হবে, ৪৫০ টাকা লাভ করার জন্য যেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়, ১ টাকা লাভ করার জন্য কি তার চেয়ে বেশি বিনিয়োগ করতে হবে? না, তার চেয়ে কম বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে ভাগ করব ৯,০০০ ভাগ ৪৫০। পরের লাইনে কি হবে, অতএব ৬০০ টাকা লাভ করার জন্য বিনিয়োগ করতে হবে কত টাকা? ১ টাকা বিনিয়োগ করার জন্য ১ টাকা লাভ করার জন্য যত টাকা বিনিয়োগ করব, ৬০০ টাকা লাভ করার জন্য তার চাইতে বেশি বিনিয়োগ করতে হবে। কারণ আমি আরও বেশি লাভ চাইতেছি। প্রথমে ১ টাকা লাভ করছি, কিন্তু এখন আমি ৬০০ টাকা লাভ করতে চাই। তাহলে ১ টাকা লাভ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ করব, ৬০০ টাকা লাভ করার জন্য তার চাইতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা ৬০০কে উপরে গুণ করব, তাহলে আমাদের ফলটা বড় হবে। ৯,০০০ গুণ ৬০০ আর নিচে ৪৫০। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করে দিলে আমাদের অঙ্ক শেষ। খুব সহজে আমরা কাটাকাটিটা করতে পারি। এই ৪৫০, এই যে এখানে যে ৯০০, এই ৯০০-র মধ্যে আপনারা এই ৯০০কে ধরেন। এটা তো ৯,০০০, এই ৯,০০০-এর মধ্যে এই ৯০০কে আপনারা হিসাবে ধরেন। তাহলে ৪৫০ এই ৯০০-র মধ্যে দুইবার যায়, এটা সবাই জানেন যে ৪৫ দুগুণে ৯০, এটা আমরা সবাই জানি। তাহলে ৪৫ দুগুণে ৯০ আর এই যে শূন্যটা কেটে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে ৪৫০ ৯০০-র মধ্যে দুইবার যায়। এই শূন্যটাকে কেটে দিয়ে উপরে বসিয়ে দেন, শেষ। তাহলে ৪৫০ ৯,০০০-এর মধ্যে ২০ বার যায়। কাটাকাটি করা হয়ে গেল। পরবর্তী লাইনে ৬ দুগুণে ১২, ১ ২ ৩, ৩টা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে ৪৫০ টাকা লাভ করার জন্য তাকে বিনিয়োগ করতে হয় ৯,০০০ টাকা, ৬০০ টাকা লাভ করার জন্য তাকে বিনিয়োগ করতে হবে ১২,০০০ টাকা। সে যখন তার ব্যবসায়ে ১২,০০০ টাকা বিনিয়োগ করবে, তখনই সে প্রতিদিন ৬০০ টাকা লাভ করতে পারবে। তাহলে আমরা আশা করি এই যে দুইটা অঙ্ক করলাম, এই এক জায়গাতে আমরা একজনের খাদ্য মজুত আছে এটা বের করার জন্য গুণ করলাম, এখানে আবার আমরা করলাম ভাগ। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে একই পরিমাণ খাদ্য ৫০ জনের জন্য ছিল ১৫ দিন, সেই ৫০ জন ১৫ দিন যাবৎ খেতে পারবে। কিন্তু ওই একই পরিমাণ খাদ্য ৫০ জন লোক যেই খাবার ১৫ দিন যাবৎ খেতে পারে, ওই পরিমাণ খাদ্য যদি আমি একজনকে দিয়ে দিই, সে তো ১৫ দিনের মধ্যে খাওয়াটা শেষ করতে পারবে না, তাকে আরও বেশি দিন সময় লাগবে। এই জন্য এখানে আমরা করছি গুণ। আর এখানে কি করলাম, ৪৫০ টাকা লাভ করার জন্য তাকে বিনিয়োগ করতে হয় ৯,০০০ টাকা। কিন্তু এখন যদি আমি বলি তাকে লাভ করতে হবে মাত্র ১ টাকা, ৪৫০ টাকা না, মাত্র ১ টাকা লাভ করতে হবে। তাহলে ৪৫০ টাকা লাভ করার জন্য যে পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে, ১ টাকা লাভ করার জন্য অত টাকা বিনিয়োগ করতে হবে না, আরও কম করলেই হয়ে যাবে। এই জন্য করলাম ভাগ। এই জিনিসগুলো আমাদেরকে অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে কোথায় গুণ কোথায় ভাগ। তাহলে আশা করি এই ধরনের অঙ্ক দিলে আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, এবং এই দুইটি প্রশ্নই কিন্তু একই ধরনের। প্রথম প্রশ্নতে বলা হয়েছে ১২০ কেজি চালে ১০ জন লোকের ২৭ দিন চলে, অর্থাৎ ১২০ কেজি চাল দিয়ে ১০ জন লোক ২৭ দিন যাবৎ খেতে পারবে। এরপরে বলা হয়েছে ১০ জন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন হবে। এখন আপনি যদি লক্ষ্য করেন আমাদের এই প্রশ্নটার মধ্যে ১০ জন অর্থাৎ লোকের পরিমাণ কমেও নাই বাড়েও নাই, একই পরিমাণ লোক। তাহলে ১০ জন লোক ১২০ কেজি চাল দিয়ে ২৭ দিন যাবৎ তারা খেতে পেরেছে। এখন ওই ১০ জন লোকই ৪৫ দিন যাবৎ খাবে, তাহলে কতটুকু চাল লাগবে এটা তারা জানতে চায়। তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি লোকের পরিমাণ কমেও নাই বাড়েও নাই, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা এক কথায় বলতে পারি ১০ জন লোকের ২৭ দিন চলে ১২০ কেজি চালে
10 জন লোকের 45 দিন চলবে কত কেজি চালে, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। তাহলে এখানে যেহেতু কত কেজি চাল এটা জানতে চাই, তাহলে আমরা লাইনের ডান দিকে লিখব এই চালের পরিমাণটা, যেটা জানতে চাবে তাকে আমরা লাইনের ডান দিকে লিখব। তাহলে আমরা যখন এই প্রথম লাইনটা লিখতে যাব তখন 120 কেজি চাল এই কথাটা প্রথমে লিখব না, এই কথাটাকে আমরা লাইনের ডান দিকে লিখব, কারণ এটা হচ্ছে আমাদের প্রশ্নে জানতে চায় কত কেজি চাল। তাহলে আমরা সমাধানে লিখব 10 জন লোকের, এই কথাটা লিখব 10 জন লোকের 27 দিন চলে। এখন আমরা কি লিখব, এখানে লিখব 120 কেজি। 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চালে, কারণ আমাদের প্রশ্নে যেহেতু কত কেজি চাল এই পরিমাণটা জানতে চাই, এই জন্য 120 কেজি চাল কিন্তু সবার প্রথমে ছিল, কিন্তু তাকে আমরা লাইনের ডান দিকে লিখলাম, কারণ এই 120 কেজি চাল ডান দিকে লেখার কারণে আমরা আস্তে আস্তে করে ফলাফলটা বের করতে পারবো। এখন আমরা পরবর্তী লাইনে যাব। অতএব 10 জন লোকের 27 দিন চলার জন্য 120 কেজি চাল প্রয়োজন ছিল, কিন্তু এখন আমি যদি বলি একদিন চলতে হবে, তাহলে আপনারাই বলেন তো 10 জন লোক 27 দিন যাবৎ খাওয়ার জন্য যেখানে 120 কেজি চালের দরকার ছিল, এখন ওই 10 জন লোক যদি মাত্র একদিন খায় তাহলে তাদেরকে 120 কেজির চেয়ে বেশি চাল লাগবে না, তাদের আরও কম চাল লাগবে। তাহলে আমরা এখানে ভাগ করব, কতকে কত দিয়ে ভাগ করব, 120কে আমরা ভাগ করব, কিন্তু কত দিয়ে ভাগ করব। এবার যে বিষয়টা লক্ষ্য করেন, এখানেও 10 এখানেও 10, এখানে কি কোনো সংখ্যা পরিবর্তন হয়েছে? না, এখানে কোনো সংখ্যা পরিবর্তন হয় নাই। খেয়াল রাখবেন, যেখানে কোনো সংখ্যা পরিবর্তন হবে না ওখানের কোনো সংখ্যা এখানে যাবেও না। এখানে 10 এখানেও 10, কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমরা এখান থেকে কোনো সংখ্যা এখানে আনবো না। কিন্তু এখানে লক্ষ্য করুন, প্রথমে ছিল 27, এখন হয়ে গেল 1, তার মানে কি পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা সংখ্যাটাকে এখানে নিয়ে যাব। তাহলে কথাটা আমি আরেকবার বলি, যখন দেখবেন যে একই সংখ্যা কোনো পরিবর্তন হইতেছে না, একই রকম সংখ্যা থাকতেছে, তখন ওখান থেকে কোনো সংখ্যা এখানে আসবে না, আর যেখানেই পরিবর্তন হবে ওখান থেকেই সংখ্যাগুলো এখানে চলে আসবে। তাহলে এখানে আমরা দেখতেছি 27-এর জায়গায় 1, এই যে পরিবর্তন হয়ে গেল, আমরা এখন 27কে এখানে নিয়ে আসব। তাহলে 27 দিয়ে ভাগ করব। পরবর্তী লাইনে যাই। অতএব 10 জন লোকের, প্রশ্নে বলা আছে 45 দিন, তাহলে আমরা এখানে 45 কথাটা লিখি, 45 দিন চলে। এবার লক্ষ্য করুন যে বিষয়টা, সেটা হচ্ছে এখানেও 10 এখানেও 10 এখানেও 10, কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা এখান থেকে কোনো সংখ্যা এখানে আনবো না। এবার এখানে দেখতেছি আগের লাইনে ছিল 1, এই লাইনে হয়ে গেল 45, তাহলে এই যে পরিবর্তন হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা সংখ্যাকে এখানে নিয়ে আসব। এখন উপরে লিখব নাকি নিচে লিখব সেটা হচ্ছে মূল বিষয়। এখন 10 জন লোক একদিন খাওয়ার জন্য যে পরিমাণ চালের প্রয়োজন, 45 দিন যাবৎ খাওয়ার জন্য কি ওই পরিমাণ চালে হয়ে যাবে? না, আরও বেশি পরিমাণ চাল লাগবে। 10 জন লোক মাত্র একদিন খাওয়ার জন্য যেই পরিমাণ চালের দরকার, 45 দিন খেতে হলে আরও বেশি চাল লাগবে, বেশি। তাহলে কি করব? গুণ। তাহলে আমরা 45কে উপরে গুণ করব, তাহলেই তার মানটা বড় হবে। উপরে 45কে গুণ করে দিলাম। খেয়াল রাখতে হবে 45কে যদি নিচে গুণ করে দিই তাহলে কিন্তু বাড়বে না, উল্টা কমে যাবে। তাহলে আমরা যখন কোনো সংখ্যা উপরে গুণ করি তখনই তার মান বাড়ে। এখন দেখি এখানে কাটাকাটি করা যায় কিনা। কিভাবে করে কাটাকাটি করতে পারি? আমরা 9 দিয়ে কাটতে পারি। 9 45-এর মধ্যেও যায়, 9 27-এর মধ্যেও যায়। 9 45-এর মধ্যে যায় 5 বার, 5 নং 45। 9 27-এর মধ্যে যায় 3 বার, 3 নং 27। ঠিক আছে, কাটাকাটি করলাম। এখন দেখি আরও কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ যায়। 3 আর 5 তো কাটাকাটি করা যায় না, কিন্তু 3 আর 120 কাটাকাটি করা যায়। কিভাবে সেটা? 3 এই 12-র মধ্যে 4 বার যায়, 3 এই 12-র মধ্যে 4 বার যায়, আর এই শূন্যটাকে কেটে দিয়ে উপরে বসাই দিব। তাহলে আমরা বলতে পারি 3 120-এর মধ্যে 40 বার যায়, 3 40-এ 120। তাহলে কাটাকাটি হয়ে গেল, আর কোনো সংখ্যা এখানে বাকি নাই কাটাকাটি করার মতো। আমরা তাহলে পরবর্তী লাইনে এখন গুণ করে ফলাফলটা বসাই দিব। 40 গুণ 5 কত হবে? 40কে 5 দিয়ে গুণ দিলে 4 5 20, আর এই শূন্যটা বসিয়ে দিব 200 কেজি চালে। তাহলে আমরা কি বলতে পারি? 10 জন লোকের 45 দিন চলে 200 কেজি চালে।
যদি 10 জন লোকের যদি 27 দিন খাওয়ার জন্য 120 কেজি চালের প্রয়োজন হয়, এই লাইন অনুযায়ী, এই তথ্য অনুযায়ী 10 জন লোকের 45 দিন চলার জন্য 200 কেজি চালের প্রয়োজন হবে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। একই রকমভাবে আমরা আমাদের দ্বিতীয় যেই প্রশ্নটা এখানে লিখলাম সেটার সমাধান আমরা করতে পারি। একই রকমের প্রশ্নটা কি? সেটা হচ্ছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাস মানে কি হোস্টেল, যেখানে ছাত্ররা থাকে। তো 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে, আমি এটা একটু গোল দেই, সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। অর্থাৎ ওই ছাত্রাবাসে 25 জন ছাত্রের জন্য এক সপ্তাহে, এই যেখানে বলা হয়েছে সপ্তাহে, কত সপ্তাহ কোনো সংখ্যা উল্লেখ করে নাই, তার মানে এক সপ্তাহে। তাহলে 25 জন ছাত্রের জন্য এক সপ্তাহে 625 গ্যালন পানির প্রয়োজন। 25 জন ছাত্রের এক সপ্তাহে 625 গ্যালন পানির প্রয়োজন। এখন আমাদের প্রশ্নে তারা বলে দিছে সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। যদি আপনারা লক্ষ্য করেন আগের অঙ্কটাতে লোক নির্ধারণ করা ছিল 10 জন লোক, 10 জন লোক, কমেও নেই বাড়েও নেই, একই পরিমাণ লোক। এখানের মধ্যে তারা সময় নির্ধারণ করে দিছে, এক সপ্তাহে 25 জনের 625 গ্যালন পানির প্রয়োজন হয়, এক সপ্তাহে কতজন ছাত্রের 900 গ্যালন পানির প্রয়োজন হবে, এটা তারা জানতে চায়। তাহলে এখানে কি বের করতে হবে? কতজন ছাত্র এক সপ্তাহে 900 গ্যালন পানি শেষ করতে পারবে, এটা হচ্ছে মূল প্রশ্নটা। তাহলে এখানে যেহেতু কতজন ছাত্র, এখানে ছাত্রের পরিমাণ জানতে চাই, আমরা এই তথ্যটাকে লাইনের ডান দিকে লিখব। আমি এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা লিখব 625 গ্যালন পানি। প্রথমে সপ্তাহ কথাটা উল্লেখ করে নিলে ভালো হয়, যে সপ্তাহে 625 গ্যালন পানি প্রয়োজন হয় 25 জন ছাত্রের। এই কথাটা আমি একটু ছোট করে এখানে লিখে দিই। সপ্তাহে 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জন ছাত্রের। এবার পরবর্তী লাইনে অতএব সপ্তাহে 1 গ্যালন পানির প্রয়োজন হয়। এখন 625 গ্যালন পানি যেখানে 25 জন ছাত্র খরচ করতে পারবে, আমি যদি মাত্র 1 গ্যালন পানি দেই, মাত্র 1 গ্যালন পানি দেই, তাহলে এখানের মধ্যে এই 25 জন ছাত্র এক সপ্তাহে আমি 625 গ্যালন পানি দিয়েছিলাম 25 জন ছাত্রকে। এখন আমি যদি এক সপ্তাহে মাত্র 1 গ্যালন পানি দেই, তাহলে কি এখানে কি ছাত্রের পরিমাণটা বাড়বে নাকি কমবে? কমবে। তার কারণ 625 গ্যালন পানি দরকার হয় 25 জনের, কিন্তু আমি মাত্র পানি দিতেছি 1 গ্যালন পানি, তাহলে 1 গ্যালন পানি দিতে 25 জনের হবে না, আরও কম ছাত্র হবে। তাহলে আমরা এখানে ছাত্রের পরিমাণটা কমে যাবে। 25কে ভাগ করব 625 দিয়ে, কারণ এখানে আমি পানির পরিমাণটা কমায় ফেলছি। যেহেতু পানির পরিমাণ কমিয়ে ফেলছি, ছাত্রের পরিমাণও কমে যাবে, কারণ 1 গ্যালন পানি দিয়ে তো 25 জনের হবে না। 25 জনের হইতে হইলে 625 গ্যালন পানি লাগবে। তাহলে আমি পানি দিলাম মাত্র 1 গ্যালন। এখন আমি যদি সপ্তাহে 1 গ্যালনের জায়গায় 900 গ্যালন পানি দেই, তাহলে কি হবে? তাহলে 1 গ্যালন পানিতে যে পরিমাণ ছাত্র তাদের প্রয়োজন মেটাতে পারবে, 900 গ্যালন পানি দিলে তার চাইতে বেশি পরিমাণ ছাত্র তাদের প্রয়োজন মেটাতে পারবে। তাহলে 1-এর চাইতে 900 বড় হওয়াতে আমরা এখানে 900কে উপরে গুণ করব, আর বাকি যা আছে হুবহু ওই একই রকম থাকবে। এখন যদি আমরা কাটাকাটিটা করি, 25 625-এর মধ্যে 25 বার যায়, কাটাকাটি করলাম, 25 625-এর মধ্যে 25 বার যায়। এখন এই 25 900-র মধ্যে কয়বার যায়? আপনাদের সবারই জানা আছে 100-র মধ্যে 25 যায় 4 বার, 100-র মধ্যে 25 যায় 4 বার, 4 25 100। তাহলে 100-র মধ্যে যদি 25 4 বার যায়, তাহলে 900-র মধ্যে 25 কয়বার যাবে? তাহলে 100-র মধ্যে 4 বার গেলে 4 দিয়ে 9কে গুণ দেন, কারণ 900 100-তে যায় 4 বার, তাহলে 900-তে কয়বার যাবে? 9 দিয়ে গুণ দেন, তাহলে কত হয়? 36। আমরা বলতে পারি 25 900-র মধ্যে 36 বার যায়। 25 100-র মধ্যে যায় 4 বার, তাহলে এখানে তো 100 নাই, এখানে আছে 900, তাহলে 9 দিয়ে গুণ দিই, তাহলে 36 হয়। তাহলে আমরা বলবো 25 900-র মধ্যে 36 বার যায়। সব কিছু কাটাকাটি করার পরে ফলাফল পেলাম 36 জন ছাত্রের।
আমরা দাগগুলো দিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে তারা জানতে চেয়েছে সপ্তাহে যদি 900 গ্যালন পানি দেওয়া হয় তাহলে কতজন ছাত্র তাদের প্রয়োজন মেটাতে পারবে। আমরা বের করলাম 36 জন ছাত্র তাদের প্রয়োজন মেটাতে পারবে। এখানে কিন্তু তাদের সময়টা নির্ধারণ করা ছিল 1 সপ্তাহ, সময় কিন্তু কমেও নাই বাড়েও নাই। তাহলে 1 সপ্তাহে 625 গ্যালন পানি প্রয়োজন হয় 25 জন ছাত্রের, 1 সপ্তাহে 900 গ্যালন পানি প্রয়োজন হয় 36 জন ছাত্রের। এটাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা আশা করব এই ধরনের যত অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আপনি যদি লক্ষ্য করেন এই দুইটা অঙ্কের মধ্যে কিন্তু একটা মিল আছে। সেটা কি? এই অঙ্কের মধ্যে মানুষের পরিমাণটা তারা নির্ধারণ করে দিছে 10 জন লোক, এটা কোনো পরিবর্তন হয় নাই, একই পরিমাণ ছিল। আর এই অঙ্কের মধ্যে সময়টা নির্ধারণ করে দিছে 1 সপ্তাহ, তো 1 সপ্তাহই, কমও না বেশিও না। তাহলে এরকম যখন এই ধরনের অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এই অঙ্কের একটু লাস্টে একটা লাইন লিখে দিই। আমাদের প্রশ্নে যেহেতু জানতে চেয়েছে যে কত কেজি চালের প্রয়োজন হবে, আমরা লিখব অতএব 200 কেজি চালের প্রয়োজন হবে। এটা আমরা উত্তরের লাইন হিসাবে লিখে দিতে পারি, তাহলে ভালো হয়। 200 কেজি চালের প্রয়োজন হবে, এটার পাশেই আমরা এই উত্তর শব্দটা এখানে লিখে দিব। এই একই রকমভাবে এই অঙ্কের মধ্যে আমরা উত্তর শব্দটা লিখব কীভাবে, যে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে, আমরা লিখব অতএব 36 জন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। এগুলোকে আমরা উত্তরের লাইন হিসাবে লিখে দিব। তো এটাই আমাদের উত্তর। আমরা নতুন করে আরও 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। এখন 2 কুইন্টাল মানে কি? আমরা জানি 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 2 কুইন্টাল মানে 200 কেজি। তো 2 কুইন্টাল চাল 15 জন ছাত্রের 30 দিন চলবে 2 কুইন্টাল চাল দিয়ে। এখন ওই পরিমাণ চাল, এই 2 কুইন্টাল চাল দ্বারা 20 জন ছাত্রের কতদিন চলবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? চালের পরিমাণ কিন্তু সমান, চালের পরিমাণ কিন্তু কমেও নাই বাড়েও নাই। এখানে প্রথমে বলছে 2 কুইন্টাল চাল দিয়ে 15 জন ছাত্র 30 দিন যাবৎ চলতে পারবে, 15 জন ছাত্র 30 দিন যাবৎ চলতে পারবে। আর এখানে বলতেছে ওই 2 কুইন্টাল চাল দ্বারা 20 জন ছাত্র কতদিন চলতে পারবে, অর্থাৎ এখানে দিনটা জানতে চাই কত দিন। তাহলে আমরা এখন কি করব? আমরা জানি যে যেটা জানতে চাবে সেটা হবে লাইনের ডান দিকে। তাহলে আমরা এই দিন কথাগুলোকে ডান দিকে নিয়ে আসব। আমাদের প্রথমে যে লাইনটা দেওয়া আছে খুব সুন্দরভাবে সাজানো আছে, আমাদের আর কোনো এদিক সেদিক করা লাগবে না। তার কারণ আমরা দেখতেছি এই লাইনটার মধ্যে 30 দিন এই শব্দটা কিন্তু লাইনের ডান দিকেই আছে। তাহলে আর কিছু করা লাগবে না, আমরা হুবহু এই লাইনটা এখানের মধ্যে লিখে দিব। আমরা সবার প্রথমে লিখব সমাধান, এই কথাটা লেখার পরে আমরা লিখব 2 কুইন্টাল, হুবহু এই লাইনটা লিখে দিব, কারণ এখানে আর কোনো পাল্টাপাল্টি করা লাগবে না। কারণ আমাদের প্রশ্নে তারা জানতে চায় কত দিন। তাহলে আমরা দিন শব্দটাকে ডান দিকে রাখবো, আর যেই তথ্যটা দেওয়া আছে সেখানেও দিন শব্দটা ডান দিকেই দেওয়া আছে। তাহলে আমরা হুবহু ওই লাইনটা এখানে লিখে দিব। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। তাহলে আমরা এই লাইনটা লিখে ফেললাম যে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। এখন আমরা পরবর্তী লাইনে লিখব 2 কুইন্টাল চালে, চালের পরিমাণ কিন্তু কমবেও না বাড়বেও না, চাল কিন্তু একই পরিমাণ থাকবে। 2 কুইন্টাল চালে একজন ছাত্রের, এখন যে বিষয়টা এখানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে 2 কুইন্টাল চাল আমি 15 জনকে দিলাম। এই 15 জন খেতে 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 একসাথে খেতে খেতে তাদের 30 দিন যাবৎ এই চালটা শেষ হইতে সময় লাগছে, 30 দিন লাগছে 15 জন ছাত্রের। এখন আমি যদি ওই 2 কুইন্টাল চালই মাত্র একজনকে দেই, একটু নিজে নিজে ভাবেন, যদি একজনকে দেই সে কি এই 30 দিনের আগেই খেয়ে ফেলতে পারবে? না, তার আরও বেশি সময় লাগবে। কারণ যেখানে এই 2 কুইন্টাল চাল শেষ করতে 15 জনের 30 দিন লেগে গেছে, 15 জন একসঙ্গে খেতে খেতে তাদের 30 দিন সময় লেগে গেছে, আমি যদি মাত্র একজনকে এই সবগুলো খাবার খেতে দিই, সবগুলো চাল দিয়ে দিই, সে কি এই 30 দিনের আগেই শেষ করে দিতে পারবে? না, তার আরও বেশি সময় লাগবে। 15 জনের যে কয়দিন সময় লাগছে একজনের তার চাইতে আরও বেশি সময় লাগবে। তাহলে এখানে আমরা করব গুণ। তাহলে আমরা লিখব 30 গুণ 15। এবং একটু আগে আমরা যেই তথ্যটা দিয়ে দিলাম সেটা হচ্ছে এই যে এখানেও 2 এখানেও 2, কোনো সংখ্যা এখানে পরিবর্তন হয় নাই। তাহলে এখান থেকে কোনো সংখ্যা আমরা এখানে আনবো না।
এখানে যা আছে এখানে তাই, এগুলো কিন্তু আমরা এখানে আনি নাই। পরিবর্তন যেখানে যেখানে হয়েছে সেগুলো এখানে আনছি। যেমন এখানে ছিল 15, হয়ে গেল 1, তাহলে এই যে পরিবর্তন হইল, আমরা 15কে এখানে নিয়ে আসলাম। তাহলে যেই জায়গাতে পরিবর্তন হবে ওই সংখ্যাগুলোই আমরা নিয়ে কাজ করব। পরবর্তী লাইনে যাই। ওই 2 কুইন্টাল চালে এখন 20 জন ছাত্রের কথা বলা হয়েছে। তাহলে আমি যদি এখন 20 জন ছাত্রকে দিয়ে দিই, তাহলে ওই 2 কুইন্টাল চাল শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? এখন যে বিষয়টা খেয়াল করেন, 2 কুইন্টাল চাল একজন ছাত্রের যে কয়দিন সময় লাগার কথা, 20 জনের কি ওই কয়দিন সময় লাগবে? না, তাদের আরও কম সময় লাগবে। কারণ একজন ছাত্র এই 2 কুইন্টাল চাল খেতে 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 তার অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি এখন 20 জনকে দিয়ে দিই, তাহলে ওই 2 কুইন্টাল চাল খেতে এই 20 জনের একেবারেই কম সময় লাগবে। তাহলে এখানে যেহেতু কম, তাহলে কম হইতে হলে এখানে ভাগ করতে হবে। 30 গুণ 15 তাকে আমরা ভাগ করব এই 20 দ্বারা। আপনারা লক্ষ্য করতেছেন এখানে 2 কোনো পরিবর্তন হয় নাই, কোনো 2 এখানে আমরা আনিও নাই। এখানের সংখ্যাগুলো পরিবর্তন হইতেছে, আমরা এইদিকে নিয়ে আসতেছি। তাহলে এখানে 1-এর জায়গায় 20 হয়ে গেল, আমরা 20কে নিয়ে আসলাম। এখন একজনের যে কয়দিন সময় লাগবে, 20 জনের তার চাইতে কম সময় লাগবে, এই জন্য আমরা ভাগ করলাম। এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে বুঝতে হবে যে কখন বেশি লাগবে, কখন কম লাগবে। আর বেশি হইতে হইলে গুণ, কম হইতে হইলে ভাগ। তাহলে এখানে আমরা যেহেতু কম হবে আমরা ভাগ করলাম। এখন দেখি কাটাকাটিটা কিভাবে করে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা 10 দিয়ে কাটতে পারি। 10 20-এর মধ্যে যায় 2 বার, 10 30-এর মধ্যে যায় 3 বার। ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল। আর কোনো কাটাকাটি করা যায় না। 2 15 3 এই সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা এখন পরবর্তী লাইনে লিখতে পারি 3 গুণ 15। 3 15 কত হয়? 3 15 45, আর নিচে হচ্ছে 2। আমরা দেখতেছি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। যার লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করে দিব, আমাদের উত্তর বের হয়ে যাবে। মূলত এটাই উত্তর, 2 ভাগের 45 দিন চলে, এটাই হচ্ছে মূলত উত্তর। কিন্তু এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে আছে, এভাবে না রেখে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তার মানে কি, 45কে ভাগ করতে হবে 2 দ্বারা। আমরা তাহলে একটু ভাগটা করে দেখাই, রাফ হিসাবে আমরা করে দেখাই, একটু এইদিকে দেখাই, কারণ ওইদিকে আমরা এই অঙ্কটাও একটু করে দেখানোর চেষ্টা করব। তাহলে 45কে ভাগ করতে হবে এই 2 দ্বারা। 2 4-এর মধ্যে যায় 2 বার, 2 2 4 থাকলো 5, 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 2 4 থাকলো 1। তাহলে আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ কীভাবে করে লিখতে হয়। সেটা লিখতে হয়, ভাগফল যেটা বের হইছে তাকে প্রথমে লিখতে হবে, এরপরে দাগ দিয়ে আগের লাইনে হর যা ছিল এখনও হর তাই থাকবে, আর ভাগশেষ যেটা বের হইছে তাকে আমরা লব হিসাবে লিখে দিব। আমরা পেয়ে গেলাম 22 সমস্ত 2 ভাগের 1, অর্থাৎ 22.5 দিনের মতো। তাহলে 2 কুইন্টাল চাল 15 জন ছাত্রের যদি 30 দিন লাগে, তাহলে 20 জন ছাত্রের 22 সমস্ত 2 ভাগের 1 দিন তাদের এই 2 কুইন্টাল চালে চলবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন লাস্ট লাইনে উত্তর হিসেবে লিখে দিব। প্রশ্নে জানতে চেয়েছে কতদিন চলবে, আমরা লিখব 22 সমস্ত 2 ভাগের 1 দিন চলবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, একই ধরনের এই দ্বিতীয় অঙ্কটাও আমরা দ্বিতীয় অঙ্কের মধ্যে যদি খেয়াল করি, এখানে বলা আছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। লোক কয়জন? 25 জন। এই 25 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে পরিশ্রম করে। তো এই 25 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে পরিশ্রম করতে 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 সম্পূর্ণ কাজটা 8 দিনে শেষ করতে পারে। ওই পুরো কাজটা শেষ করতে এই 25 জন লোকের 8 দিন সময় লাগে। এখন আমাদের প্রশ্নে তারা জানতে চায়, যদি আমরা 25 জন লোকের জায়গায় 10 জন লোক দিয়ে দিই, 10 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করেই পরিশ্রম করবে। তারা কিন্তু পরিশ্রম বেশি করে না। 25 জন লোক যেরকম প্রতিদিন 6 ঘন্টা কাজ করছে, এই 10 জন লোকও প্রতিদিন 6 ঘন্টা করেই কাজ করবে, কমও করবে না বেশিও করবে না, প্রতিদিন সমান কাজ করবে। তাহলে এই 10 জন লোকের সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে এটা তারা জানতে চায়। তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি কত দিনে শেষ করতে পারবে, এখানে দিন জানতে চাই। আমরা জানি যে যেটা জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে। তাহলে এখানে কত দিন, দিন জানতে চাইতেছে, তাহলে আমরা দিন কথাটাকে লিখব ডান দিকে। তাহলে আমরা আমাদের যেই তথ্যটা দেওয়া আছে সেখানে একটু তাকাই।
25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। আমরা দেখতেছি লাইনের ডান দিকে এই দিন শব্দটা দেওয়া আছে, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়ে গেল, কোনো ওলটপালট করা লাগলো না, যেভাবে আছে হুবহু ওইভাবে করেই আমরা লিখে দিতে পারবো, কারণ আমরা দেখতেছি লাইনের ডান দিকে দিন শব্দটা দেওয়াই আছে আমাদের তথ্যের মধ্যে, কোনো ওলটপালট করা লাগবে না। আমরা এই তথ্যটাকে যদি একটু এদিকে লিখে দিই তাহলে আমরা লিখবো এরকমভাবে যে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। কথাটা আমি একটু এখানে সংক্ষেপে একটু লিখে দিই, তাহলে আমরা কথাটা লিখলাম একটু সংক্ষেপে লিখলাম, কারণ যেহেতু এখানে জায়গাটা কম। 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে 8 দিনে। তাহলে এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব যে একজন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম, কাজ কিন্তু কমবে না, পরিশ্রম কিন্তু কমবে না, প্রতিদিন 6 ঘন্টা কাজ 6 ঘন্টাই করতে হবে, কম করা যাবে না বেশিও না, সে 6 ঘন্টা করে পরিশ্রম করবে। একজন লোক দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করে কাজটি শেষ করে। এবার যে বিষয়টা একটু লক্ষ্য করুন, 25 জন লোকের যেখানে 8 দিন সময় লেগে যায়, 25 জন লোক একসঙ্গে কাজটা করতে করতে তাদের 8 দিন সময় লেগে যায়, সেখানে একজন লোক কি ওই 8 দিনের আগেই কাজটা শেষ করে দিতে পারবে না, তার আরও বেশি সময় লাগবে। তাহলে যেহেতু বেশি সময় লাগবে তাহলে এখানে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? আমরা এই 8 দিয়ে গুণ করব এই 25কে, এবং আপনারা দেখতেছেন এখানেও 6 এখানেও 6, একই সংখ্যা, কোনো পরিবর্তন হয় নাই, আমরা কোনো 6কে কিন্তু এখানে নিয়েও নাই। এবার পরবর্তী লাইনে যাই, আমরা এখন পরবর্তী লাইনে গিয়ে লিখব একজনের জায়গায় আমরা এখন 10 জনকে দিয়ে দিব। যদি 10 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করতে থাকে তাহলে ওই কাজটি শেষ করতে তাদের কতদিন সময় লাগবে সেটা আমরা এখন বের করব। এখন একজন লোকের যে পরিমাণ দিন লাগবে, যে কয়দিন লাগবে, 10 জন লোকের কি ওই পরিমাণ সময় লাগবে? না, তাদের আরও কম সময় লাগবে, কারণ এখানে মাত্র একজন লোক কাজ করতেছে একা, সে একজন লোক কাজ করতে করতে তার যত দিন লাগবে আর 10 জন মিলে কাজ করলে সময় আরও কম লাগবে। তাহলে যেহেতু কম লাগবে তাহলে এখানে ভাগ করতে হবে। আমরা এখানে ভাগ করব 8 গুণ 25কে আমরা এখানে লিখি, ভাগ করব এই 10 দ্বারা। তাহলে এখন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটতে পারি? 5 দিয়ে কাটতে পারি সবার প্রথমে, সেটা হচ্ছে 5 5 25, 10-এর মধ্যে 5 যায় 2 বার, 5 দুগুণে 10, 2 আবার 8-এর মধ্যে যায় 4 বার, 4 দুগুণে 8, শেষ আমাদের কাটাকাটি করা, 4 5 20 দিনে আমরা পেয়ে গেলাম 25 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করতে করতে তাদের সম্পূর্ণ কাজটা শেষ করতে 8 দিন লাগে। যদি আমরা সেখানে 10 জন লোক দিই, আমি লোক কমিয়ে ফেলছি, 25 জনের জায়গায় মাত্র 10 জন লোককে দিলাম, তাহলে তারা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করতে করতে এই সম্পূর্ণ কাজটা শেষ করতে তাদের 20 দিন সময় লাগবে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক, যত অঙ্ক আমাদেরকে দেখ না কেন, এই ধরনের অঙ্ক হলে আমরা এই নিয়মে করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা লাস্টে শুধু এটার উত্তরটা লিখে দিব, যে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কত দিনে কাজটি করতে পারবে, আমরা লিখব 20 দিনে কাজটি করতে পারবে, এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। আমরা এখন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে আরও 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, অর্থাৎ ওই কাজটি শেষ করতে পারে 18 দিনে, কিন্তু কয়জন শ্রমিক? 9 জন শ্রমিক। এখন আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে ওই কাজটি 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে, অর্থাৎ এখানে দিন জানতে চায়, যে আমরা যদি সবার প্রথমে 9 জন শ্রমিককে দেই তাহলে ওই 9 জন শ্রমিক কাজটা শেষ করতে পারবে 18 দিনে। এখন যদি আমরা 9 জন শ্রমিকের জায়গায় যদি আমরা 18 জন শ্রমিক দেই তাহলে কত দিনে কাজটা শেষ করা যাবে, এটা তারা জানতে চায়। 2 নম্বর প্রশ্ন, 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, এখানে কয়জন লোক? 6 জন লোক, কয় দিনে? 28 দিনে। এখন প্রশ্নে জানতে চায় যদি 6 জন লোকের জায়গায় 24 জন লোক দেওয়া হয় তাহলে এই 24 জন লোক ওই জমির ফসল কাটতে পারবে কত দিনে, এটা হচ্ছে আমাদের এই প্রশ্ন। এখন 2টা প্রশ্ন কিন্তু হুবহু একই রকমের। এখন এই 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা একেবারে বেশি সহজ দ্বিতীয়টার তুলনায়, তো আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা করে দিব, যেহেতু প্রথমটা অনেক বেশি সহজ এটার করলাম না, তাহলে দ্বিতীয়টা করি। আমরা লিখব সমাধান। আমাদের প্রশ্নে তারা জানতে চায় যে 6 জন লোকের জায়গায় 24 জন লোক দিলে
কত দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে কত দিন জানতে চাই, দিন। তাহলে আমরা লাইনটা যখন সাজাবো তখন কিভাবে লিখব, তখন দিন কথাটাকে লাইনের ডান দিকে বসাবো। আমরা দেখতেছি সবার প্রথমে যেই তথ্যটা দেওয়া আছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। আমরা দেখতেছি এই 6 আর এই 28 দুইটা সংখ্যার মধ্যে 28 এই সংখ্যাটাই ডান দিকে দেওয়া আছে, দিনের যেই সংখ্যাটা এটা ডান দিকে দেওয়া আছে, তার মানে কোনো ঝামেলা নাই, খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা তাহলে এই লাইনটাই এখন লিখবো হুবহু, 6 জন লোক। কিন্তু এই 28 দিন এই কথাটা একেবারে লাস্টে দিয়ে দিলে লাইনটা বেশি সুন্দর দেখায়। আমরা কিন্তু কোনো ওলটপালট করতেছি না, যা আছে তাই, শুধু এই 28 দিনের এই শব্দটা একটু আরও বেশি ডান দিকে দিতেছি। তাহলে আমরা লিখবো 6 জন লোক কোনো জমির ফসল কাটতে পারে কত দিনে, সেটা হচ্ছে 28 দিনে। আমরা এই সংখ্যাটা এখানে লিখে দিলাম। তাহলে লাইনটা সাজানো হয়ে গেল যে 6 জন লোক কোনো জমির ফসল কাটতে পারে 28 দিনে, অতএব একজন লোক কোনো জমির ফসল কাটতে পারে। এখন যে বিষয়টা এখানে খেয়াল করেন, 6 জন লোকের যেখানে কাজটা শেষ করতে 28 দিন লাগে, একজন লোক কি ওই 28 দিনের আগেই কাজটা শেষ করে ফেলতে পারবে নাকি তার আরও বেশি সময় লাগবে? তার আরও বেশি সময় লাগবে, কারণ 6 জন মিলে কাজটা করতেছে, তারপরেও তাদের 28 দিন লেগে গেল। আর সেখানে আমি যদি মাত্র একজন লোককে এই কাজটা শেষ করার দায়িত্ব দেই, তাহলে সে কি আরও তাড়াতাড়ি করতে পারবে না? তার এই 28 দিনের বেশি সময় লাগবে। আর আমরা জানি বেশি হলে গুণ করতে হয়, তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে 28কে গুণ করব এখানের এই 6 দ্বারা, পাশে লিখে দেব দিনে। এবার পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে গিয়ে লিখব অতএব, আমাদেরকে কিন্তু লোক দেওয়া আছে 24 জন লোক, তাহলে আমরা এখানে 24 কথাটা লিখব। 24 জন লোক কোনো জমির ফসল কাটতে পারে। এখন যে বিষয়টা খেয়াল করেন, একজন লোকের কাজটা শেষ করতে যে পরিমাণ সময় লাগবে, আমি যদি সেখানে 24 জন লোক দেই, তাহলে তাদেরকে আরও বেশি সময় লাগবে না, তাদের আরও কম সময় হয়ে যাবে। কারণ কাজটা এখানে করতেছে একজন, আর এখন ওই কাজটাই করতেছে 24 জন। তাহলে 24 জন মিলে যখন কাজটা করতেছে তাদের সময়টা কম লাগবে, আর কম হইলে ভাগ করতে হয়। আমরা এখানে ভাগ করব 28 গুণ 6, তাদেরকে ভাগ করব এই যে 24 দ্বারা। এখন আমরা দেখি কাটাকাটি করলে কত ফলাফল বের হয়। এখানে আমরা দেখতেছি 6 24-এর মধ্যে যায় 4 বার, 4 6 24। আমরা এখানে 6 দিয়ে কাটলাম, 6 6-এর মধ্যে যায় একবার, 6 24-এর মধ্যে যায় 4 বার, 4 6 24। এই 4 আবার 28-এর মধ্যে যায় 7 বার, 4 7 28। তাহলে আমরা পেয়ে গেলাম 7 একে 7 দিনে। তাহলে আমরা যদি 6 জন লোকের যদি 28 দিন সময় লেগে যায় ওই জমির ফসল কাটতে, আমরা 6 জনের জায়গায় যদি 24 জন লোক দেই, তাদের মাত্র 7 দিন সময় লাগবে। এই 7 দিনের মধ্যে তারা ওই জমির ফসল কেটে ফেলতে পারবে। আমরা এই ফলাফলটা এখানে লিখে দিব যে অতএব 7 দিনে জমির ফসল কাটতে পারবে। এটাই হচ্ছে উত্তর। এবং এই যে অঙ্কটা করলাম হুবহু এই একই অঙ্কের মতো করে আমাদের প্রথম অঙ্কটা, সেখানে বলছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। এখন ওই 9 জন শ্রমিকের জায়গায় যদি 18 জন শ্রমিক দেওয়া হয়, তাহলে কতদিন সময় লাগবে? আমরা শ্রমিকের সংখ্যা বাড়ায় দিলাম, তাহলে তো সময় কম লাগবে। তাহলে আমরা এখানে লিখব যে 9 জন শ্রমিক একটি কাজ করতে পারে 18 দিনে, অতএব একজন শ্রমিক ফলাফল বের করব, অতএব 18 জন শ্রমিক। এভাবে করে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। এই একই রকমভাবে আমরা প্রথম অঙ্কটা করতে পারবো, এবং এই ধরনের যত অঙ্কই দিক না কেন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে একটি প্রশ্ন লিখলাম। প্রশ্নটিতে বলা হয়েছে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। অর্থাৎ 360 জন শ্রমিক যদি একসঙ্গে কাজ করতে থাকে, তাহলে তাদের 25 দিন সময় লাগবে এই বাঁধ তৈরি করতে। এখন আমাদের প্রশ্নে বলছে যদি 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হয়, তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? অর্থাৎ কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে যদি 18 দিনের মধ্যে কাজটা শেষ করতে হয়। প্রথমে কিন্তু তারা বলে দিছে 360 জন শ্রমিক মিলে কাজ করতে করতে 25 দিন লাগে, কিন্তু সেই 25 দিন দেওয়া যাবে না। যদি 18 দিনের মধ্যে কাজটা শেষ করতে হয়, তাহলে কতজন শ্রমিক অতিরিক্ত লাগবে? ইতিমধ্যে তো আমাদের কাছে 360 জন শ্রমিক আছেই, এখন আরও কয়জন অতিরিক্ত লাগবে? এটাই হচ্ছে মূল প্রশ্নটা। এখন কিভাবে সমাধান করব? এখানে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে শ্রমিক জানতে চাই, কতজন
অতিরিক্ত শ্রমিক লাগবে, তাহলে শ্রমিকের সংখ্যাটা জানতে চাই। তাহলে আমরা করব কি, অঙ্কটা করার সময় লাইনের ডান দিকে শ্রমিকের সংখ্যাটা লিখব, যেটা আমাদের তথ্যে দেওয়া আছে। তাহলে আমরা লাইনটাকে একটু সাজিয়ে এইভাবে করে লিখতে পারি যে সমাধান 25 দিনে বাঁধটি তৈরি করতে পারে 360 জন শ্রমিক। আমরা আমাদের অঙ্কের মধ্যে শ্রমিকের সংখ্যাটা আগে দেওয়া ছিল আর দিন পরে দেওয়া ছিল, কিন্তু আমাদের অঙ্কতে যেহেতু শ্রমিক জানতে চাই, এই জন্য আমরা শ্রমিক কথাটাকে শেষে লিখলাম ডান দিকে, আর বাকিগুলোকে আগে লিখে দিলাম। তাহলে 25 দিনে বাঁধটি তৈরি করতে পারে 360 জন শ্রমিক। এখন আমরা যদি 25 দিনের জায়গায় যদি আমরা বলি 1 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাহলে একটু ভালো করে খেয়াল করেন, যেখানে 360 জন শ্রমিকের 25 দিন লেগে যায় কাজটা করতে, আমি যদি সেখানে মাত্র 1 দিনের মধ্যে কাজটা শেষ করতে বলি, তাহলে কি 360 জন শ্রমিকে হবে? না, হবে না, আরও বেশি শ্রমিক লাগবে। তাহলে আমরা এখানের মধ্যে গুণ করব 360 গুণ 25, কারণ 25 দিনে 360 জন শ্রমিক লাগে, সেখানে 1 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, তাহলে আরও বেশি শ্রমিক লাগবে। আমরা গুণ করলাম জন শ্রমিক। এবার পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব, না সময়টা আসলে 1 দিন না, সময় 18 দিন। তাহলে 18 দিনে বাঁধটি তৈরি করতে পারবে। এখন 1 দিনে বাঁধ তৈরি করার জন্য যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন, 18 দিনে বাঁধ তৈরি করার জন্য অত শ্রমিক লাগবে না, কারণ আমি যখন সময় বাড়াই দিছি তাদেরকে। আমরা জানি যে সময় যদি বেড়ে যায় তাহলে শ্রমিক কম লাগবে, আর শ্রমিক যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে, এটা আমরা জানি। তাহলে এখানের মধ্যে আমাদের প্রথমে সময় কম ছিল, এই জন্য আমাদের এখানে শ্রমিক বেশি লাগছে, কারণ 25 দিনের জায়গায় মাত্র 1 দিন সময় দেওয়া হয়েছে। তাহলে 1 দিন দেওয়ার কারণে শ্রমিকের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এখন 1 দিন না, আমরা এখন 18 দিন সময় দিলাম, সময় বাড়াই দিলাম। 1 দিনের জায়গায় 18 দিলাম, সময় বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের শ্রমিক কম লাগবে। তাহলে এখানে আমরা করব ভাগ। তাহলে 360 গুণ 25, তাদেরকে আমরা ভাগ করব এই 18 দ্বারা। এখন আমরা ভাগটা করি। আমরা জানি যে 18, এই যে 36, এই 36-এর মধ্যে 2 বার যায়, 18 দুগুণে 36, আর এই যে শূন্যটা এটা কেটে দিয়ে আমরা উপরে বসিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি 18 360-এর মধ্যে 20 বার যায়। আর কোনো কাটাকাটি করা যায় না। পরবর্তী লাইনে আমরা করব যে 25 দুগুণে 50, আর এই শূন্যটা আমরা বসিয়ে দিব, একদম সহজে গুণ করে ফেললাম। যে 25-কে 20 দিয়ে গুণ দিলে কত, একদম আলাদা করে করার দরকার নেই, মুখে মুখে করা যাবে। 25 দুগুণে 50, আর এই শূন্যটা বসাই দিলাম, 500 জন শ্রমিক। এখন আমরা দেখতেছি যে 25 দিনের জায়গায় যদি 18 দিনের মধ্যে ওই বাঁধের কাজ শেষ করতে হয়, তাহলে 500 জন শ্রমিক লাগবে। এখন এই 500 জন শ্রমিককে আমার নতুন করে নিয়ে আসতে হবে না, এই 500 জন শ্রমিক আমার নতুন করে নিয়ে আসতে হবে না। তার কারণ ইতিমধ্যে এই 500 জনের মধ্যে আগে থেকেই আমার 360 জন শ্রমিক এখানে আছে, আগে থেকেই 360 জন শ্রমিক এখানে আছে। অতিরিক্ত যেই কয়জন, তাদেরকে আমার নতুন করে ভাড়া করে নিয়ে আসতে হবে এই কাজটা করার জন্য। তাহলে আমাদের এখানে প্রশ্নে কিন্তু এটাই জানতে চেয়েছিল যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে আমরা লিখব, অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে 18 দিনে কাজটা শেষ করার জন্য মোট শ্রমিক লাগবে 500 জন, কিন্তু এই 500 জনের মধ্যে 360 জন শ্রমিক আমার আগে থেকেই ছিল। তাহলে এই 500 জনের মধ্য থেকে আমরা 360 জনকে বাদ দিয়ে দিব। তাহলে 500 থেকে 360 বিয়োগ করলে হয় 140। এই যে 140 জন শ্রমিক, এদেরকেই আমার নতুন করে নিয়ে আসতে হবে। এরা হচ্ছে অতিরিক্ত শ্রমিক। 360 জন শ্রমিক আগে থেকে ছিল, এখন নতুন করে আরও 140 জন শ্রমিককে আমরা নিয়ে আসব, তাহলেই আমরা ওই বাঁধের কাজ 18 দিনে শেষ করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখব, এখানে আমরা উত্তর শব্দটা লিখে দিতে পারি, আর অতিরিক্ত কিছু লেখা লাগবে না। তাহলে আমাদেরকে প্রশ্নে বলেছে যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। আমরা বের করলাম অতিরিক্ত শ্রমিক লাগবে 140 জন। তো এই ধরনের যত অঙ্ক দিক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে একটি প্রশ্ন লিখলাম, এবং এই প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে।
সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত। আমরা দেখতেছি যদিও এটা একটা প্রশ্ন, কিন্তু আসলে এখানে দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে, দ্বিতীয় প্রশ্ন তার গতিবেগ কত। তাহলে এই অঙ্কটা করার সময় সবার প্রথমে আমাদেরকে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে সেটা বের করতে হবে। সবার প্রথমে একটা তথ্য দেওয়া আছে, প্রতিদিন 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন প্রতিদিন বলতে আমরা এখানে একদিনকে ধরবো, যে একদিনে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন সে একদিনে সাইকেল চালাই এই 2 ঘন্টা স্কুলে আসা যাওয়া করার জন্য, তাহলে আমরা বলতে পারি সে একদিনে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। কারণ আমাদের এখানে জানতে চেয়েছে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা সবার প্রথমে বলবো একদিনে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 6 দিনে কত কিলোমিটার পথ সেটা আমরা এখানে বের করব। আমরা লিখব সমাধান, একদিনে পথ অতিক্রম করে 10 কিলোমিটার। তাহলে একদিনে সে কতটুকু পথ অতিক্রম করে সেটা আমরা লিখলাম, যে একদিনে পথ অতিক্রম করে 10 কিলোমিটার, অতএব 6 দিনে পথ অতিক্রম করে বেশি। একদিনে যতটুকু অতিক্রম করবে 10 দিনে তার চেয়ে বেশি অতিক্রম করবে, এখানে গুণ হবে 10 গুণ 6 কিলোমিটার সমান 60 কিলোমিটার। আমরা পেয়ে গেলাম সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে, 60 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন আমরা এখানে আবার আরেকটা অংশ করতে পারি, আমি একটু আরেকটা কালার দিয়ে লিখি, যে তার গতিবেগ কত। এখন গতিবেগ যখন বলবে তখন বুঝতে হবে গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় সে কতটুকু যেতে পারে, এটাই হচ্ছে গতিবেগ। প্রতি 1 ঘন্টায় সে যতটুকু দূরত্ব যাবে সেটাই তার গতিবেগ। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে কিন্তু বলা আছে সে 2 ঘন্টায় 10 কিলোমিটার যায়, 2 ঘন্টায় 10 কিলোমিটার যায়, কিন্তু আমরা যেহেতু তার গতিবেগ বের করব, আর গতিবেগ মানে হচ্ছে প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় সে কতটুকু যেতে পারে। তাহলে আমরা এখানে লিখব যে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় যায়। 2 ঘন্টায় যতটুকু যাবে 1 ঘন্টায় তার চেয়ে কম যাবে, তাহলে ভাগ করব। 10কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল পাবো 5 কিলোমিটার। তার মানে সে প্রতি ঘন্টায় 5 কিলোমিটার পথ যেতে পারে, এটাই হচ্ছে তার গতিবেগ। আমরা এখন এই দুইটি উত্তর একসাথে এখানে লিখে দিব। সে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করে, এটা একটা উত্তর। আবার তার গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, এটা দ্বিতীয় উত্তর। আমরা সম্পূর্ণ উত্তরটা এইদিকে লিখে দিই, যে অতএব সে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ হলো 5 কিলোমিটার। এভাবে একটা টান দিয়ে পাশে লিখে দিব ঘন্টা, যে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা এই দুইটা উত্তর একসঙ্গে লিখে দিলাম। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে সে 6 দিনে কতটুকু পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত। আমরা বের করলাম সে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করে, কারণ সে একদিনে 10 কিলোমিটার যায়, তাহলে 6 দিনে 60 কিলোমিটার পথ অতিক্রম করবে। এবার দ্বিতীয় প্রশ্ন, তার গতিবেগ কত। সে 2 ঘন্টায় 10 কিলোমিটার যায়, আর গতিবেগ বলতে বোঝানো হয় প্রতি ঘন্টায় সে কতটুকু যেতে পারে। তাহলে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, আর প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। তাহলে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে আশা করি আমরা এই অঙ্কটা যেভাবে করে করলাম এভাবে করে আরও অন্যান্য এই ধরনের যত অঙ্ক দিক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নতুন করে এখানে একটি প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। অর্থাৎ সে প্রতিদিন 10 ঘন্টা করে হাঁটে। এইভাবে করে হাঁটতে 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 12 দিন যখন হয় তখন সে 480 কিলোমিটার অতিক্রম করেছে। তো এখন আমাদের কাছে তারা জানতে চায় রবিন যদি দৈনিক 9 ঘন্টা করে হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। রবিন আগে হাঁটতো 10 ঘন্টা, কিন্তু এখন যদি সে 10 ঘন্টার জায়গায় প্রতিদিন 9 ঘন্টা করে হাঁটে তাহলে 360 কিলোমিটার যেতে তার কত দিন লাগবে। তাহলে এখানে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে দিন জানতে চাই, কত দিন লাগবে। তাহলে আমরা জানি যে আমাদের অঙ্কের মধ্যে ঐকিক নিয়মের অঙ্কতে যেটা জানতে চাই যেই মান জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে।
প্রশ্নে যেটা জানতে চাবে সেটা আমাদেরকে লিখতে হবে লাইনের ডান দিকে। তাহলে প্রথমে যে আমাদেরকে একটা তথ্য দেওয়া আছে, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে, এই যে তথ্যটা দেওয়া, এই তথ্যটাকে আমরা এখানে মধ্যে লিখব, কিন্তু লেখার সময় আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখানে মধ্যে এখন এই লাইনটা লিখি। লাইনটা লেখার সময় শুধুমাত্র একটুখানি পরিবর্তন আমরা করব। এই যে 12 দিন কথাটা যে আছে, এই কথাটাকে আমরা লাইনের ডান দিকে লিখব, শুধু এতটুকুই পরিবর্তন, বাকি পুরো লাইন হুবহু একই রকম থাকবে। যেমন আমরা এখানে মধ্যে লাইনটা লিখি এখন সমাধান। তাহলে এখানের মধ্যে আমরা 12 দিনে কথাটা লিখে দিব। যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পুরো লাইনটাই কিন্তু আমাদের এই যে সবার প্রথমে যেই তথ্যটা দেওয়া আছে তার মতোই, শুধুমাত্র 12 দিন কথাটাকে আমরা লাইনের একেবারে শেষে লিখলাম, এই লাইনের ডান দিকে লিখলাম 12 দিন। কারণ আমাদেরকে যখন আমরা পুরো অঙ্কটা করব, এক পর্যায়ে আমরা দিন বের করব যে কত দিন লাগবে। তো প্রশ্নে যেটা জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে। তো আমরা এখানে আমাদের লিখলাম রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার অতিক্রম করে 12 দিনে। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে যাই। এখন আমরা লাইনগুলো ঐকিক নিয়মের অনুযায়ী লাইন বাই লাইন করতে থাকব। রবিন দৈনিক 10 ঘন্টা করে হাঁটে, কিন্তু আমি যদি এখন 10 ঘন্টার জায়গায় আমি বলি 1 ঘন্টা করে হাঁটে, অর্থাৎ তার হাঁটার পরিমাণ কমে গেছে। আগে হাঁটতো প্রতিদিন 10 ঘন্টা, এখন হাঁটে মাত্র 1 ঘন্টা। তা আমি যদি বলি যে 10 ঘন্টা হেঁটে তো 480 কিলোমিটার গেল, 1 ঘন্টা করে হেঁটেও 480 কিলোমিটারে যেতে হবে, তাহলে আপনারাই বলুন, তাহলে কি সে আগে যেমন 12 দিনে যেতে পারতো, এখন কি 12 দিনে যেতে পারবে? অবশ্যই না, তার সময় বেশি লাগবে, কারণ এখন সে মাত্র 1 ঘন্টা করে হাঁটে। যেহেতু সময় বেশি লাগবে, আমরা এখানে গুণ করব। আমরা এখানের মধ্যে 12 গুণ 10 লিখব। এখন যেই বিষয়টা আরেকটা তথ্য এখানে আমাদের বলি, মনে রাখতে হবে আমরা ঠিক যেই জায়গার মধ্যে পরিবর্তন করব ওইখানের সংখ্যাগুলোই এখানে নিয়ে আসব। যেমন লক্ষ্য করলে দেখবেন এখানে 480, এখানেও 480, কোনো পরিবর্তন করি নাই, এখান থেকে 480 এখানে আনিও নাই। কিন্তু এখানে 10 আর এখানে 1, এই যে একটা পরিবর্তন করলাম, এই জন্যই আমরা এখান থেকে 10কে এখানে নিয়ে গেছি। ঠিক যেই জায়গাতে আমরা পরিবর্তন করব সংখ্যার পরিবর্তন, ওইখানের সংখ্যাগুলোই এই দিকে নিয়ে আসব। গুণ করব নাকি ভাগ করব সেটা পরের কথা, কিন্তু ওইখানের সংখ্যাগুলো এখানে নিয়ে আসব। এখানে কোনো পরিবর্তন করি নাই, কোনো সংখ্যা নেইও নাই, এইখানে পরিবর্তন করছি, তো এখান থেকে সংখ্যা নিয়ে গেলাম। এখন আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে আমরা যদি বলি যে রবিন এখনও 1 ঘন্টা করেই হাঁটে, আগে যেমন 1 ঘন্টা হাঁটতো এখনও 1 ঘন্টাই হাঁটে, কিন্তু এখন আর তাকে 480 কিলোমিটার যেতে হবে না, তাকে আরও কম যেতে হবে, মাত্র 1 কিলোমিটার যেতে হবে। এবার তাহলে কি হবে? 480 কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগতো, 1 কিলোমিটার যেতে অবশ্যই ওই পরিমাণ সময় লাগবে না, আরও কম লাগবে। যেহেতু কম, তার মানেই ভাগ করব আমরা, কারণ যখন বেশি লাগে গুণ করতে হয়, তাহলে মান বাড়ে, আর যখন কম হয় তখন ভাগ করলে মান কমে। আমরা এখানে ভাগ করব 12 গুণ 10। এবার আমরা যে ভাগ করব এখানে কোন সংখ্যাটা লিখব একটু লক্ষ্য করুন। এখানেও 1, এখানেও 1, কোনো পরিবর্তন হয় নাই, কোনো 1 এখানে নেইও নাই। এখানে 480, এইখানে 1, একটা পরিবর্তন হয়ে গেছে, এখান থেকে আমরা সংখ্যাটাকে নিয়ে গেলাম, এখানে আমরা লিখে দিব। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো যে কোন জায়গায় আমরা সংখ্যা পরিবর্তন করতেছি। তো এখন আমরা পরবর্তী লাইনে যাই। আমাদের অঙ্ক একদম শেষ হওয়ার একদম কাছাকাছি চলে গেছে। পরবর্তী লাইনে আমরা যে বিষয়টা বের করব যে এখন সে 1 ঘন্টা করেই হাঁটে, কিন্তু সে 1 কিলোমিটার আর এখন যাবে না, এখন তাকে বেশি যেতে হবে, 360 কিলোমিটার যেতে হবে। এই যে 360 কিলোমিটার, আমরা কিন্তু অঙ্কে একদম শেষ জায়গাতে যাইতেছি। 360 কিলোমিটার যেতে তার কতদিন সময় লাগবে? 1 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগবে, 1 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার যেতে আরও বেশি সময় লাগবে। যেহেতু বেশি লাগবে, 360 দ্বারা আমরা গুণ করব। কোথায় গুণ করব? 12 গুণ 10 গুণ 360 ভাগ 480 দিনে। আমরা 360কে উপরে গুণ করলাম, কারণ আমরা জানি যে যখন কোনো একটা সংখ্যাকে আমরা এই ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের উপরে যখন গুণ করি তখন তার মান বাড়ে, আর যখন কোনো একটা সংখ্যাকে এই ভাগ চিহ্নের নিচে গুণ করি তখন তার মান কমে। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য মান বাড়ানো, কারণ 1 কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগবে 360 কিলোমিটার যেতে তার চেয়ে বেশি সময় লাগবে, তাহলে মান বাড়ানো। আমরা 360কে উপরে গুণ করলাম, মান বাড়বে। এখন আমরা করব আমাদের অঙ্কের সর্বশেষ লাইন। রবিন 1 ঘন্টা করে হাঁটবে না,
রবিন 9 ঘন্টা করে হাঁটবে। এটাই আমাদের প্রশ্নে বলা আছে যে রবিন দৈনিক 9 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার যেতে পারবে কত দিনে। তাহলে 1 ঘন্টা করে সে হাঁটবে না, তার হাঁটার পরিমাণ এবার সে বাড়ায় দিছে। আগে হাঁটতো 1 ঘন্টা, এখন হাঁটবে 9 ঘন্টা। 9 ঘন্টা করে হেঁটে তাকে 360 কিলোমিটারই যেতে হবে। তাহলে 1 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগার কথা, 9 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার যেতে অত সময় লাগবে না, আরও কম সময় লাগবে, কারণ এখন সে বেশি হাঁটতেছে, কম সময় লাগবে। তাহলে যেহেতু কম, কথাটা কি বললাম, কম, তাহলে আমরা এখন এই 9কে নিচে গুণ করব, মান কমবে। একটু আগে যেই ব্যাখ্যাটা দিছিলাম সেই ব্যাখ্যাটাই এখন আমরা এখানে লিখি। 12 গুণ 10 গুণ 360, নিচে লিখব 480 গুণ 9, এখানের মধ্যে লিখব। তাহলে লক্ষ্য করুন, আমরা এখানেও কিন্তু 9 দ্বারা গুণ করছি, কিন্তু এখন আমরা 9 দ্বারা যে গুণ করলাম এটা এই ভাগ চিহ্নের নিচে গুণ করছি। তাহলে গুণ করলে বাড়ে, কিন্তু আমরা এই ভাগ চিহ্নের নিচে গুণ করার কারণে মান কমবে, মান কমবে। এই ভাগ চিহ্নের নিচে গুণ করলে মান কমে যায়। তাহলে 1 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার যেতে যেই পরিমাণ সময় লাগবে, 9 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার যেতে আরও কম সময় লাগবে। এজন্য আমরা এই 9কে নিচে গুণ করছি। এখানে 1 আর এখানে 9 পরিবর্তন, এই জন্যই আমরা সংখ্যাটাকে এখানে লিখছি। 360 কোনো পরিবর্তন নাই, এখান থেকে কোনো সংখ্যা কিন্তু এখানে লিখি নাই। 360 কিন্তু আগে থেকেই লেখা ছিল, আমরা এখন নতুন করে কোনো কিছু লিখি নাই। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের একটা কাজ করি, কাটাকাটির সেই কাজ। খুব সহজে আমরা কাটাকাটিটা করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে 360 একটা শূন্য আছে, 480 একটা শূন্য আছে। একটা শূন্য মানে আমরা বলবো 10, 2টা শূন্য বলবো 100, 3টা শূন্য বলবো 1000। তাহলে এখানেও একটা শূন্য, এখানেও একটা শূন্য, আমরা বলবো 10 দিয়ে কাটা যায়। কত দিয়ে কাটা যায়? 10 দিয়ে। 10 360-এর মধ্যে যায় 36 বার। আমরা অনেক সময় বলে থাকি যে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, কিন্তু আসলে এটা ভুল। আসলে এটা কোনো নিয়ম না যে একটা শূন্য কেটে দিলাম, না। বিষয়টা হচ্ছে এখানের একটা শূন্য মানে 10, আমরা 10 দিয়ে কাটবো। এখানের একটা শূন্য মানে 10, আমরা 10 দিয়ে কাটবো। তাহলে 10 দিয়ে কাটলে এখানের শূন্য কাটা হয়ে যায়, এখানের শূন্য কাটা হয়ে যায়। এইটা আমরা তাড়াতাড়ি করে বলতে গিয়ে শূন্য আর শূন্য কেটে দিলাম, কিন্তু আসলে এটা ঠিক নয়। আমরা 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে এটাকে কাটলে হয় 36, 10 দিয়ে এটিকে কাটলে হয় 48। এবার কিভাবে কাটাকাটি যাবে? 12 12-র মধ্যে যায় একবার, 12 48-এর মধ্যে যায় 4 বার, 4 12 48। এই 4 36-এর মধ্যে যায় 9 বার, 4 9 36। খেয়াল করেন, উপরে একটা 9 নিচে একটা 9, খুব সহজে কাটাকাটি করা যাবে। 9 9-এর মধ্যে যায় একবার, শেষ আমাদের কাটাকাটি। পরবর্তীতে আমরা ফলাফল লিখব 10 একে 10 দিনে। আমরা বের করতে পারলাম যে রবিন যদি প্রতিদিন 9 ঘন্টা করে হাঁটে, 360 কিলোমিটার যেতে তার 10 দিন সময় লাগবে। কয়দিন সময়? 10 দিন সময়। এখানে যে কাটাকাটিটা করলাম, কাটাকাটি একটু বড়, আরেকবার বলে দিই। আমরা সবার প্রথমে 10 দিয়ে 360-কে কাটলাম 36, 10 দিয়ে 480-কে কাটলাম 48। 12 48-এর মধ্যে 4 বার যায়, 4 36-এর মধ্যে 9 বার যায়, 9 9-এর মধ্যে একবার যায়। 10 একে 10, 10 একে 10 দিনে। অর্থাৎ রবিন যদি প্রতিদিন অর্থাৎ দৈনিক 9 ঘন্টা করে হাঁটে, তাহলে 360 কিলোমিটার যেতে তার 10 দিন সময় লাগবে। ঠিক এই কথাটাকেই আমরা এখানে উত্তরের লাইন হিসেবে লিখে দিব। তাহলে আমরা এখানে এই লাইনটাই লিখে দিলাম, উত্তরের লাইন হিসেবে লিখলাম দৈনিক 9 ঘন্টা হেঁটে সে 10 দিনে, আমাদেরকে বলছে সে কত দিনে, আমরা বললাম সে 10 দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম। প্রশ্নটিতে বলা হয়েছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। এরপরেই বলা আছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। তার মানে 4 জন পুরুষ এবং 10 জন বালক মিলে একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি যদি 6 জন পুরুষ এবং 15 জন বালক দেওয়া হয়, তাহলে তারা ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে আমাদের 2টা তথ্য দেওয়া আছে। প্রথম তথ্য, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তার মানে কি? তার মানে হচ্ছে 3 জন বালক যতটুকু কাজ করে 2 জন পুরুষ ততটুকু কাজ করে ফেলতে পারে।
তিনজন বালক যতটুকু কাজ করতে পারে 2 জন পুরুষ ততটুকু কাজ করতে পারে। এরপরে আরেকটা তথ্য দেওয়া যে 4 জন পুরুষ এবং 10 জন বালক, 4 জন পুরুষ এবং 10 জন বালক মিলে, এখানে কিন্তু কেউ আলাদা না, 4 জন পুরুষ এবং 10 জন বালক মিলে একটি কাজ 21 দিনে করতে পারে। তাহলে এই 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে যেই কাজটি 21 দিনে করতে পারে, ওই কাজটি 6 জন পুরুষ এবং 15 জন বালক মিলে কত দিনে করতে পারবে? অর্থাৎ 4 জন পুরুষের জায়গায় এখন 6 জন পুরুষ দেওয়া হয়েছে, 10 জন বালকের জায়গায় 15 জন বালক দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে লোক বাড়ানো হয়েছে। তাহলে ওই কাজটাই 4 জন পুরুষ আর 10 জন বালকের যে 21 দিন লাগলো, ওই কাজটি এখন 6 জন পুরুষ আর 15 জন বালকের একসাথে মিলে ওই কাজটি কতদিন লাগবে ওই কাজটি করতে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখন আমরা করব কি, আমাদের অঙ্কের মধ্যে আমরা দুইটা শব্দ দেখতে পাইতেছি, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে বালক। আমরা আমাদের অঙ্কটার মধ্যে পুরুষ এবং বালক এই দুইটা শব্দকে যে কোনো একটি শব্দে রূপান্তর করব। হয় আমরা পুরুষদেরকে বালকের সমান বানিয়ে ফেলবো, অথবা বালকদেরকে পুরুষের সমান বানিয়ে ফেলবো। তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তাহলে সবার প্রথমে আমরা যদি এই তথ্যটা লিখি যে সমাধান, এই অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা দিয়ে একটা সৃজনশীলের মতো বানিয়ে ফেলা যায়। তাহলে সবার প্রথমে যে তথ্যটা দেওয়া আছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, এই তথ্যটাকে আমরা লিখব এবং আমরা চেষ্টা করব আমাদের এই অঙ্কটার মধ্যে পুরুষদেরকে বালকের সমান বানিয়ে ফেলার জন্য। এবং আপনারা যদি চান বালকদেরকে কিন্তু পুরুষের সমান বানিয়ে অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা হবে না কিন্তু। তো আমরা এখন আমাদের অঙ্কের মধ্যে পুরুষদেরকে বালকের সমান এটা করে ফেলব, যে পুরুষরা বালকের কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করব। এখানে আমরা লিখব 2 জন পুরুষ, তাহলে আমরা এখানে লিখব 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। আমরা এই অঙ্কটার মধ্যে পুরুষদেরকে বালকের সমান বানিয়ে ফেলব। তাহলে 2 জন পুরুষের সমান কাজ করে, এখানে আমরা যদি কাজ শব্দটা লিখি, কাজ সমান কাজ করে 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। এই কথাটা আমরা লিখলাম যে 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। আমাদের প্রথমে তথ্যটা দেওয়া আছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তাহলে আমরা কি বলতে পারি না যে 3 জন বালক 2 জন পুরুষের সমান কাজ করতে পারে? হ্যাঁ, বলতে পারি। তাহলে আমরা এই কথাটাই এখানে লিখলাম যে 2 জন পুরুষের সমান কাজ করে 3 জন বালক। 2 জন পুরুষ যতটুকু কাজ করে 3 জন বালক ততটুকু কাজ করে। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে 1 জন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটা আমরা বের করব। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 1 জন পুরুষ কি এই 3 জন বালকের বেশি কাজ করবে? না, তার চেয়ে কম কাজ করবে। তাহলে আমরা এখানের মধ্যে ভাগ করব, 3 উপরে 2 যাবে নিচে, জন বালক। এবার আমরা তো 1 জন পুরুষের সমান কাজ করে পেয়ে গেলাম। 1 জন পুরুষের সমান কাজ করে 2/3 জন বালক। আমি লাইনটা আরও বলি, 1 জন পুরুষের সমান কাজ করে 2/3 জন বালক। আমাদের প্রশ্নের মধ্যে 2 বার পুরুষ শব্দটা আছে, একবার হচ্ছে 4 জন পুরুষ, আরেকবার হচ্ছে 6 জন পুরুষ। আমরা এই পুরুষদেরকে এখন বালকে রূপান্তর করতেছি। তাহলে 4 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করে সেটা আমরা বের করব। আমরা তাহলে লিখব অতএব 4 জন পুরুষের সমান কাজ করে। এখন 1 জন পুরুষের সমান কাজ করবে যতজন বালক, 4 জন পুরুষের সমান কাজ করবে তার চাইতে আরও বেশি বালক। তাহলে আমরা এখানে গুণ করব, 2/3 উপরে আমরা গুণ করব এই 4 দ্বারা। 2 4-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6 জন বালক। তাহলে আমরা বলতে পারি 4 জন পুরুষের সমান কাজ করে 6 জন বালক। 4 জন পুরুষের সমান কাজ করে 6 জন বালক। 4 জন পুরুষ যতটুকু কাজ করতে পারে 6 জন বালক ততটুকু কাজ করতে পারে। আমরা পেয়ে গেলাম যে 4 জন পুরুষ অর্থাৎ 6 জন বালক। বাস, এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা বের করব। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু 6 জন পুরুষ আছে। আমরা তাহলে দেখি 6 জন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটা আমরা বের করব। এখন যে বিষয়টা, 1 জন পুরুষের সমান কাজ করে 2/3 জন, তাহলে 6 জন পুরুষের সমান কাজ করবে কি আরও কম নাকি আরও বেশি? আরও বেশি। তাহলে আমরা উপরে গুণ করব। তাহলে 2 এই 6-এর মধ্যে যায় 3 বার,
পরবর্তী লাইনে 3 তিরিকে 9 জন বালক। আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা 4 জন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটাও বের করছি, 6 জন পুরুষের সমান কাজ করে কতজন বালক সেটাও আমরা বের করছি। কারণ আমাদের প্রশ্নের মধ্যে এই দুইটা শব্দ আছে, 4 জন পুরুষ 6 জন পুরুষ। তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্য এই যে এখানে যে বলল 4 জন পুরুষ ও 10 জন বালক, দুইটা তো আলাদা আলাদা জিনিস, তারা মিলে কাজ করে সেটা বুঝলাম যে পুরুষ আর বালক মিলে কাজ করছে, কিন্তু এখন দুইটা তো আলাদা আলাদা জিনিস। যেহেতু দুইটা আলাদা জিনিস অঙ্ক করতে গিয়ে সমস্যা হবে, এই জন্য আমরা করবো কি দুইটাকে এক বানিয়ে ফেলবো। হয় আমরা এই বালককে পুরুষের সমান বানিয়ে ফেলবো, তাহলে এটাও পুরুষ এটাও পুরুষ, একসাথে করে দিলে পুরোটা পুরুষ হয়ে যাবে। অথবা আমরা পুরোটাকে বালক বানিয়ে ফেলবো, পুরুষকে বালক বানিয়ে ফেলবো, আর বালক তো এখানে আসেই, তাহলে সম্পূর্ণটা বালক হয়ে যাবে। তাহলে তখন আর এই পুরুষ আর বালক আলাদা করে বলা লাগবে না, এতে করে আমাদের অঙ্কটা সুবিধা হবে। আমরা আমাদের এই অঙ্কটার মধ্যে কি করলাম, আমরা পুরুষদেরকে বালকে রূপান্তর করলাম। যে আমরা বললাম যে 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করতে পারে। তাহলে এই যে এখানে যে 4 জন পুরুষ কথাটা বলা হয়েছে, আমি যদি এখন এখানে 4 জন পুরুষ না বলি, আমি যদি এখানে 6 জন বালক বলি, তাহলে কিন্তু অঙ্কের কোনো সমস্যা হবে না। কারণ 4 জন পুরুষ যতটুকু কাজ করে 6 জন বালক ততটুকুই কাজ করে। তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালক দুইটা তো আলাদা জিনিস, কিন্তু আমি যদি পুরোটাকে এক বানিয়ে ফেলতে চাই, তাহলে আমি বলতে পারি 6 জন বালক ও 10 জন বালক। তাহলে পুরোটা মিলে কয়জন বালক হবে, পুরোটা মিলে হবে 16 জন বালক। 4 জন পুরুষ আর 10 জন বালক মানে কতজন বালক, 16 জন বালক। এই কথাটা আমরা এখন এইদিকে লিখবো একটুখানি। তাহলে আমরা এখানের মধ্যে যে কথাটা লিখব সেটা হচ্ছে যে 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ, সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে এখানে যদি সমান চিহ্ন দিই, এখানে তার জায়গা বেশি নাই, সমান চিহ্নটা এখানে নাই দিলাম। আমরা একটু নিচে দিই সমান চিহ্নটা, সমান, যদি এইদিকে জায়গা থাকতো এই দিক দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্কটা করে দিতাম। তো এখানে আমরা দিই সমান 4 জন পুরুষ বলতে আমরা বের করলাম 6 জন বালক। তাহলে 4 জন পুরুষের জায়গায় আমরা এখন 6 জন বালকের কথা লিখব, আর এখানে তো 10 জন বালক আগে থেকেই আছে। তাহলে আমরা বলতে পারি 6 যোগ 10 জন বালকের কাজ। এই লাইনটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান 6 যোগ 10 জন বালকের কাজ, সমান চিহ্ন দিয়ে 16 জন বালকের কাজ। তার মানে আমরা যে এই যে সবার প্রথমে যে বারবারে আলাদা আলাদা করে বলতেছি 4 জন পুরুষ 10 জন বালক, 4 জন পুরুষ 10 জন বালক, আলাদা আলাদা করে বলতেছি, এখন আর আলাদা না করে সম্পূর্ণটাকে যদি একসাথে বলতে চাই, আমরা তো পুরুষকে বালকে রূপান্তর করছি। 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করে। তাহলে আমি যদি 4 জন পুরুষকে না দিয়ে আমি যদি সেখানে 6 জন বালককে নিয়ে আসি, তাহলে কিন্তু কাজের কোনো হেরফের ঘটবে না, সমান সমান কাজই হবে। 4 জন পুরুষ যতটুকু কাজ করতে পারতো, আমি এখন তাদেরকে সরিয়ে দিয়ে 6 জন বালককে নিয়ে আসলাম, তারাও ততটুকুই কাজ করবে। তাহলে 4 জন পুরুষের পরিবর্তে আমরা 6 জন বালককে দিয়ে দিলাম, আর 10 জন বালক তো আগে থেকেই আছে। তাহলে টোটাল কতজন হয়, 16 জন বালক হয়। তাহলে আমরা বলতে পারি 4 জন পুরুষ ও 10 জন বালক যতটুকু কাজ করতে পারতো, 16 জন বালক ততটুকু কাজ করতে পারবে। অর্থাৎ এই লাইনের আমরা যদি বালকে রূপান্তর করি তাহলে 16 জন বালক হবে। এখন আমাদের অঙ্কে যে আরেকটা লাইন দেওয়া আছে, 6 জন পুরুষ ও 15 জন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে, এই লাইনটাকে এখন আমরা আবার বালকে রূপান্তর করব। আমরা এখানের মধ্যে লিখব যে 6 জন পুরুষ, আমি একটু আরেকটা কালার দিয়ে লিখি, 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান, আমরা জানি 6 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারে, আমরা কিন্তু বের করছি 6 জন পুরুষ 9 জন বালকের সমান কাজ করতে পারে। অর্থাৎ 6 জন পুরুষকে যদি আমি সরিয়ে দিয়ে 9 জন বালককে নিয়ে আসি, তাহলে কিন্তু তারা সমান সমান কাজ করতে পারবে। তাহলে 6 জন পুরুষের পরিবর্তে 9 জন বালক, আগে থেকেই 15 জন বালক এখানে আছে। তাহলে এই যে আমরা এখানের মধ্যে লিখলাম 9 যোগ 15, যদি সম্পূর্ণটাকে এখন যোগ করি তাহলে হবে 24 জন
বালকের কাজ। এইবার দেখেন আমাদের প্রশ্নটা কত সহজ হয়ে গেল প্রশ্নটা বুঝতে। সেটা হচ্ছে এখানে বলা আছে 4 জন পুরুষ ও 10 জন বালক। আমরা সম্পূর্ণটাকে যখন বালকে রূপান্তর করলাম তখন হয়ে গেল 16 জন বালক। অর্থাৎ 4 জন পুরুষ ও 10 জন বালক যতটুকু কাজ করবে 16 জন বালক ততটুকু কাজ করবে। তাহলে আমরা যদি এখন প্রশ্নটাকে এইভাবে করে বলি যে 16 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি 24 জন বালক কত দিনে করতে পারবে। অর্থাৎ আমরা আমাদের অঙ্কের মধ্যে পুরুষ শব্দটা রাখলাম না, আমরা পুরুষকে বালকে রূপান্তর করে ফেললাম। 4 জন পুরুষ আর 10 জন বালক মানে একসাথে 16 জন বালক, 6 জন পুরুষ ও 15 জন বালক মানে একসাথে 24 জন বালক। আমরা পুরোটাকে বালক করে ফেললাম। তাহলে এই যে এখানে কত হয় 16 জন বালক। 16 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি 24 জন বালক কত দিনে করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখন প্রশ্নটা সহজ হয়ে গেল না? এখানে আর কোনো পুরুষ কোনো কিছু নাই, সরাসরি অঙ্কটা হচ্ছে যে 16 জন বালক একটা কাজ 21 দিনে করতে পারবে, ওই কাজটাই এখন 24 জন বালক করবে। তাহলে কতদিন লাগবে তাদের? আমরা এখন অঙ্কটা এখানে আমাদের করি। আমরা লিখব যে 16 জন বালকের কাজটি করতে সময় লাগে 21 দিন, অতএব একজন বালক 24 জন বালক। আমরা এখন লাইনটি এখানে আমাদের লিখি। এখানে যেহেতু আমাদের প্রশ্নে দিন জানতে চেয়েছে যে এই 24 জন বালক কত দিনে কাজটা করতে পারবে, তাহলে দিন শব্দটাকে আমরা লাইনের ডান দিকে রাখব। 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে, অতএব একজন বালক কাজটি করতে পারে। এবার যে বিষয়টা লক্ষ্য করুন, 16 জন বালকের কাজটা করতে 21 দিন লেগে যায়। 16 জন বালক একসাথে কাজটা করতেছে, কিন্তু তারপরও তাদের 21 দিন লেগে গেছে। এখন আমি যদি সেই 16 জন বালকের জায়গায় মাত্র একজন বালককে দেই, সে কি 21 দিনের আগে কাজটা করে ফেলতে পারবে? না, তার আরও বেশি সময় লাগবে। তাহলে এখানে আমরা গুণ করব, 21 গুণ 16 দিনে। এবার আমরা পরবর্তী লাইনে যাই। আমাদের লাস্ট লাইন বলতে গেলে এটা অঙ্কের, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নে 24 জন বালক সেই কাজটি কত দিনে করতে পারে সেটা আমাদের বের করতে হবে। 24 জন বালক কিন্তু সরাসরি অঙ্কের মধ্যে বলা নাই, আমরা কিন্তু নিজেরা তৈরি করে নিছি যে 6 জন পুরুষ আর 15 জন বালক বলতে 24 জন বালককেই বুঝাবে। আমরা 24 জন বালকের যদি এখানে ফলাফলটা বের করি, আমরা বলতে পারবো 6 জন পুরুষ আর 15 জন বালকের ফলাফল আমরা বের করে ফেলছি, কারণ দুইটাই একই জিনিস। তাহলে এখন আমরা বের করব 24 জন বালক কাজটি করতে পারে। একজন বালকের যতদিন সময় লাগার কথা, 24 জন বালকের তো ততদিন লাগবে না, কারণ আমি তখন লোক বৃদ্ধি করে দিছি। একজন লোকের সময় বেশি লাগবে, কিন্তু যদি সেখানে 24 জন লোক দিই সময় কম লাগবে। আমরা এখানে ভাগ করব, 21 গুণ 16 ভাগ 24। আমরা এখন এখানে কাটাকাটি করার চেষ্টা করি। আমরা কিন্তু কাটাকাটি 3 দিয়েও কাটাকাটি করতে পারি, আবার 8 দিয়েও কাটাকাটি করতে পারি। 8 16-র মধ্যে যায় 2 বার, 8 × 2 = 16। 8 24-এর মধ্যে যায় 3 বার, 3 × 8 = 24। আমরা কাটাকাটি করলাম। এরপরে আরও কাটাকাটি করা যায়, 3 21-এর মধ্যে যায় 7 বার, 3 × 7 = 21। কাটাকাটি করা হয়ে গেল, আর কোনো সংখ্যা বাকি নাই। তাহলে 7 গুণ 2, তাহলে কত হয়? 7 × 2 = 14 দিনে। আমরা পেয়ে গেলাম ওই কাজটি এই 24 জন বালকের করতে কতদিন সময় লাগবে? 14 দিন সময় লাগবে। এটা আমরা আমাদের উত্তরের লাইন হিসেবে লিখে দিই, অতএব 14 দিন সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে যে বিষয়টা খেয়াল করেন, 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। আমরা যদি 16 জন বালক না বলি, আমরা তাহলে বলবো 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। 6 জন পুরুষ ও 15 জন বালক কাজটি করতে পারে 14 দিনে। আমরা সম্পূর্ণ অঙ্কটার মধ্যে পুরুষদেরকে বালকে রূপান্তর করে অঙ্কটা করলাম। অঙ্কটা যদি লম্বা হয়েছে, আপনারা যদি, আমরা তো পুরুষকে বালকে রূপান্তর করে করলাম, আপনারা চাইলে কিন্তু বালকদেরকে পুরুষে রূপান্তর করে অঙ্কটা করতে পারতেন, এবং একটি লাইনও কিন্তু কম হতো না, এই সমান সমান লাইনই হইতো। কিভাবে সেটা? এটা যা আছে হুবহু তাই আমরা পেয়ে গেলাম। যদি আপনারা এখানে বালকদেরকে পুরুষের সমান করতে চান, তাহলে আপনারা বলবেন 6 জন বালক 4 জন পুরুষের সমান কাজ করে। তখন আপনারা এই যে এখানের মধ্যে এই
10 জন বালককে আপনারা কি করবেন, পুরুষে রূপান্তর করবেন। তখন লাইনটা একটু উল্টায় করতে হবে। 3 জন বালক কথাটাকে আগে লিখতে হবে, 2 জন পুরুষ কথাটাকে পরে লিখতে হবে। এতে করে ফলাফলের পরিবর্তন হবে, কিন্তু লাইন কিন্তু কমবে না, হুবহু এই একই রকমের লাইন থাকবে। কিন্তু তখন বালক কথাটাকে আগে লিখতে হবে, পুরুষ কথাটাকে পরে লিখতে হবে, কারণ আপনি বালককে পুরুষে রূপান্তর করতেছেন। আর আমরা আমাদের এই অঙ্কের মধ্যে পুরুষকে বালকের সমান করে নিছি, এই জন্য পুরুষকে আগে লিখলাম, বালককে পরে লিখলাম। আমরা দেখতে পেলাম যে 4 জন পুরুষ ও 10 জন বালক যেই কাজটা 21 দিনে করতে পারে, 6 জন পুরুষ এবং 15 জন বালক সেই কাজটা 14 দিনে করতে পারবে। আমরা আশা করি এই অঙ্কটা আমরা বুঝাতে সক্ষম হলাম। এই ধরনের অঙ্ক যত অঙ্কই দিক না কেন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন এখানে একটা প্রশ্ন লিখলাম এবং এই প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। অর্থাৎ কোন একটা কাজ যদি আলিফকে করতে বলা হয়, সে ওই কাজটি 20 দিনে করতে পারবে, ওই কাজটি খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। যেহেতু এখানে যথাক্রমে কথাটা বলা হয়েছে, তাহলে প্রথমে আলিফ, তাহলে আলিফ পায় প্রতিদিন 500 টাকা, এরপরে আছে খালিদ, তাহলে খালিদ পায় প্রতিদিন 400 টাকা। এটা তাদের মজুরি। আলিফের দৈনিক মজুরি 500 টাকা, খালিদের দৈনিক মজুরি 400 টাকা। তারা একত্রে, অর্থাৎ আলিফ এবং খালিদ একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। অর্থাৎ আলিফ এবং খালিদ 2 জন একত্রে কাজটা করতেছিল এবং তারা 3 দিন একসাথে কাজটা করছে। ওই কাজটা আলিফ এবং খালিদ একসঙ্গে ওই কাজটা 3 দিন করার পর সেখানে আলিফ চলে যাওয়ার কারণে খালিদ একা কাজটা সম্পন্ন করছে, বাকি যতটুকু কাজ আছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। অর্থাৎ আলিফ তো আমরা তো জানি যে আলিফ সম্পূর্ণ কাজটা 20 দিনে করতে পারে, খালিদ সম্পূর্ণ কাজটা 30 দিনে করতে পারে। এখন আমাদের প্রশ্নে জানতে চাই যে আলিফ এবং খালিদ যদি একসঙ্গে কাজটা করে, তাহলে তারা একদিনে ওই কাজটা কতটুকু করতে পারবে, এটা তারা আমাদের প্রশ্নে জানতে চায়। তাহলে আমরা এটা সমাধান করব। সবার প্রথমে আমরা লিখব সমাধান ক। এই যে সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের লিখে নিব যে মনে করি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ, কারণ এখানে তারা জানতে চাইছে যে কতটুকু কাজ করতে পারবে। আমরা সম্পূর্ণ কাজটাকে 1 অংশ এটা ধরে নিলাম যে সম্পূর্ণ কাজটা 1 অংশ। এবার এই 1 অংশের কতটুকু আলিফ কতটুকু খালিদ এগুলো আমরা এখন বের করব। আমরা লিখব যে আলিফ 20 দিনে করতে পারে 1 অংশ কাজ। এই যে 1 অংশ কাজ এটা মানিত সম্পূর্ণ কাজটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, সে 20 দিনে একটা কাজ করতে পারে, 20 দিনে করতে পারে 1 অংশ কাজ। তাহলে এখন আমরা বের করব সে 1 দিনে কতটুকু কাজ করতে পারে। তাহলে 1 দিনে করতে পারে, অবশ্যই সে কম করবে। 20 দিনে সে 1 অংশ করে, তাহলে 1 দিনে সে 20 ভাগের 1 অংশ কাজ করতে পারে। এটা আমরা বের করলাম আলিফের। এখন বের করব খালিদের, যে খালিদ 30 দিনে করতে পারে 1 অংশ কাজ। তাহলে সে 1 দিনে কতটুকু কাজ করতে পারবে সেটা আমরা এখন বের করব। অবশ্যই সে কম করবে, 30 ভাগের 1 অংশ কাজ। তাহলে আমরা পেলাম আলিফ 1 দিনে করতে পারে 20 ভাগের 1 অংশ কাজ, খালিদ 1 দিনে করতে পারে 30 ভাগের 1 অংশ কাজ। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলছে আলিফ ও খালিদ একত্রে, একত্রে মানে কি একসাথে। তাহলে আলিফ 1 দিনে যতটুকু কাজ করে, খালিদ 1 দিনে যতটুকু কাজ করে, আমরা দুইটাকে একসাথে করে দিব। তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একসাথে কতটুকু কাজ করতে পারবে। আমরা এখন এখানে লিখব যে অতএব আলিফ ও খালিদ একত্রে 1 দিনে করতে পারে। এই করতে পারে শব্দটা লেখার পরে আমরা পরবর্তী লাইনে চলে যাই, ওখানে আর জায়গা বেশি একটা নাই। এদিকে আমরা লিখি আলিফ 1 দিনে করতে পারে 20 ভাগের 1 অংশ কাজ, খালিদ 1 দিনে করতে পারে 30 ভাগের 1 অংশ কাজ। যেহেতু আমাদেরকে বলা হয়েছে একত্রে, তাহলে একসাথে করতে হবে, আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। আলিফের কাজ খালিদের কাজ একসাথে করলাম, এগুলো হচ্ছে 1 দিনের কাজ। পাশে লিখব অংশ, 1 দিনে করতে পারে এত অংশ কাজ, সমান চিহ্ন দিই। এখন আমরা যেহেতু দুইটা ভগ্নাংশ আছে যোগ করতে হবে,
এখানে হর 20, এখানে হর 30, 20 আর 30-এর লসাগু হচ্ছে 60, 20 60-এর মধ্যে যায় 3 বার, 3 1 3, 30 60-এর মধ্যে 2 বার যায়, 2 1 2, অংশ কাজ। পরবর্তী লাইনে 3 আর 2 যোগ করলে 5, নিচে 60, এখানে একটা কাটাকাটি করা যায়, 5 5-এর মধ্যে যায় একবার, 5 60-এর মধ্যে যায় 12 বার, 5 12 60, 5 1 5, অংশ কাজ। এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে সমান 12/1 অংশ কাজ। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ কাজটাকে যদি 12টা ভাগ করি, সম্পূর্ণ কাজটাকে যদি 12টা ভাগ করি, ওই 12 ভাগের 1 ভাগ কাজ, 12 ভাগের 1 ভাগ কাজ আলিফ আর খালিদ একদিনে একসাথে করতে পারবে। আলিফ এবং খালিদ যদি একসঙ্গে একদিন কাজ করে তাহলে ওই কাজের 12 ভাগের 1 অংশ কাজ তারা করতে পারবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ আমাদের ক নাম্বার প্রশ্নে এটাই জানতে চেয়েছে যে আলিফ এবং খালিদ যদি একত্রে একদিন কাজটা করে তাহলে কতটুকু করতে পারবে। আমরা বের করলাম 12 ভাগের 1 অংশ কাজ করতে পারবে। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে যে তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তাহলে তারা দুইজন মিলে একসঙ্গে 3 দিন কাজটা করছে, কিন্তু 3 দিন কাজ করার কারণে তো কাজ শেষ হয়নি, কাজ তো এখনও বাকি আছে। তাহলে এই 3 দিন কাজ করার পরে যতটুকু কাজ বাকি ততটুকু কাজ খালিদ একা সম্পন্ন করছে। এখন আমাদের খ নাম্বার প্রশ্নে জানতে চায় যে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল। তাহলে আমরা এখন সবার প্রথমে বের করব এই যে তারা একত্রে 3 দিন কাজটা করলো, এই 3 দিন কাজ করার কারণে কতটুকু কাজ শেষ হয়েছে ততটুকু আগে বের করি। আমরা সবার প্রথমে লিখব সমাধান খ, ক নং হতে প্রাপ্ত আলিফ ও খালিদ একত্রে, এই কথাটা লিখে এখানে একটা কমা দিয়ে আমরা পরবর্তী লাইনে চলে আসব। আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে। আমরা কিন্তু ক নাম্বারের সমাধান করেছি যে তারা একত্রে একদিনে করতে পারে 12 ভাগের 1 অংশ কাজ। এটা তারা যখন একসাথে একদিন কাজ করে, কিন্তু তারা তো একদিন কাজ করে নাই, তারা একসাথে 3 দিন কাজ করছে। তাহলে আমরা বের করব তারা একত্রে 3 দিনে কতটুকু কাজ করে। তাহলে একদিনে যতটুকু কাজ করবে 3 দিনে অবশ্যই তার চেয়ে বেশি কাজ করবে। আমরা তাহলে 12 ভাগের 1 লিখি, লেখার পরে এই 3কে আমরা উপরে গুণ করব। এখন 3-এর মধ্যে 3 যায় একবার, 12-এর মধ্যে 3 যায় 4 বার। পরবর্তী লাইনে ফলাফল বের হয় 4 ভাগের 1 1 1, অর্থাৎ 1 অংশ কাজ। আমরা পেয়ে গেলাম আলিফ এবং খালিদ যখন একসাথে কাজ করে তারা 3 দিন একসাথে কাজ করার কারণে 4 ভাগের 1 অংশ কাজ করা হয়ে গেছে। সম্পূর্ণ কাজটাকে যদি আমরা 4টা ভাগ করি সেই 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করা শেষ, কিন্তু এখনও কিন্তু আরও 3 ভাগ কাজ বাকি, 4 ভাগের 3 ভাগ কাজ বাকি আছে। আমরা এটা মুখে না বলে এখানে লিখে দেখাবো, যে লিখব অতএব কাজ বাকি আছে। আমরা জানি সম্পূর্ণ কাজটা হচ্ছে 1, সম্পূর্ণ কাজটা হচ্ছে 1 অংশ, সেখান থেকে যতটুকু কাজ করা হয়ে গেছে অর্থাৎ 4 ভাগের 1 অংশ, এই ততটুকু কাজ বাদ দিয়ে দিব। তাহলে সম্পূর্ণ কাজটা থেকে যতটুকু কাজ করা হয়ে গেছে ততটুকু বাদ দিব, পাশে লিখব অংশ কাজ, সমান চিহ্ন দিয়ে আমরা এখন 1-এর নিচে মনে মনে 1 আছে আর এখানে 4, 1 আর 4-এর লসাগু 4, 1 4-এর মধ্যে 4 বার যায়, 4 1 4, 4 4-এর মধ্যে 1 বার যায়, 1 1 1 অংশ কাজ। আমরা নিচে না গিয়ে, কারণ এখন আরও অনেক কাজ বাকি আছে, এই জন্য আমি নিচে না লিখে আমরা পাশাপাশি লিখি, একটু জায়গাটা তাহলে কমবে। তাহলে 4 থেকে 1 গেলে আর থাকে 3, নিচে হচ্ছে 4 অংশ কাজ। আমরা পেয়ে গেলাম যে এখনও পর্যন্ত ওই কাজের 4 ভাগের 3 অংশ কাজ বাকি আছে, 4 ভাগের 3 অংশ কাজ বাকি আছে, কারণ 4 ভাগের 1 অংশ কাজ হইল, কিন্তু এখনও 4 ভাগের 3 অংশ কাজ বাকি, এবং এই 4 ভাগের 3 অংশ কাজ খালিদ একা সম্পন্ন করে। কারণ আমাদের উদ্দীপকের একেবারে লাস্টে বলা ছিল যে তারা একসাথে 3 দিন কাজ করছে, আলিফ এবং খালিদ একসঙ্গে 3 দিন কাজ করছে, এরপরে বাকি যতটুকু কাজ ততটুকু কাজ খালিদ একা সম্পন্ন করে।
তাহলে বাকি আছে কতটুকু কাজ? বাকি আছে 4/3 কাজ। এই 4/3 কাজ খালিদ একা করছে। আমরা এখন দেখব যে এই 4/3 কাজ করতে খালিদের কতদিন সময় লাগছে সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখব খালিদ 1/, বা সম্পূর্ণ কাজ করতে পারে 30 দিনে। এই কথাটা কিন্তু আমাদের উদ্দীপকে বলা আছে যে খালিদ 30 দিনে একটি কাজ করতে পারে। এখন এখানে আমরা দিনটাকে লাস্টে লিখলাম। কেন দিনটাকে লাস্টে লিখলাম? তার কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খালিদ 4/3 কাজ করতে কতদিন লাগে সেটা বের করব। যেহেতু এখানে আমরা দিন বের করব, এই জন্য আমরা দিনটাকে লাইনের ডান দিকে রাখলাম। এখন সম্পূর্ণ কাজ করতে তার 30 দিন লাগে। তাহলে খালিদের 4/3 কাজ করতে কতদিন লাগবে সেটা আমরা বের করব। তাহলে অবশ্যই যেখানে সম্পূর্ণ কাজটা করতে 30 দিন লাগে, সেখানে 4/3 কাজ করতে তার বেশি দিন লাগবে না, আরও কম লাগবে। কারণ সম্পূর্ণ কাজটাকে যদি আমরা 4টা ভাগ করি, তার মধ্যে 3 ভাগ করতে হবে। তার মানে পুরোটা করতে হইতেছে না, 4/3 করতে তার আরও সময় কম লাগবে। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4/3, এটা একটা ভগ্নাংশ। এটা কি? ভগ্নাংশ। আর যখন এখানে ভগ্নাংশ থাকে, এই দিকে বাম দিকে যখন ভগ্নাংশ থাকে, তখন যদি মানকে ছোট বানাইতে হয়, তখন গুণ করলে মান কমে। এই জিনিসটা মনে রাখতে হবে যে সম্পূর্ণ কাজটা করতে তার 30 দিন লাগে, 4/3 কাজ করতে তার অবশ্যই 30 দিনের কম সময় লাগবে। এখন আমরা তো জানি কম করতে হইলে ভাগ করতে হয়, কিন্তু এখানে আমরা করব গুণ। কেন গুণ করব? তার কারণ এই যে বাম দিকে যে সংখ্যাগুলো, সেখানে যদি কোনো ভগ্নাংশ থাকে আর ভগ্নাংশের অঙ্কে গুণ করলে মান কমে, ভগ্নাংশের অঙ্কে গুণ করলে মান কমে, ভাগ করলে মান বাড়ে। অর্থাৎ ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে নিয়মটা উল্টা। তাহলে এখানে তো আমরা মান কমাবো, তাহলে এখানে আমরা গুণ করব, তাহলে মান কমবে। তাহলে আমরা লিখব 30 গুণ 4/3। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। 4-এর মধ্যে 2 যায় 2 বার, 30-এর মধ্যে 2 যায় 15 বার। 15 দুগুণে 30, 2 দুগুণে 4। আর কোনো কাটাকাটি করা যায় না। পরবর্তী লাইনে 3 15 45, আর নিচে হচ্ছে 2, পাশে হচ্ছে দিনে। আমরা দেখতেছি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 45-এর মধ্যে 2 কয়বার যায়? 22 বার যায়। 22 দুগুণে 44, হাতে থাকে আরও 1, ওই 1কে আমরা উপরে লব হিসেবে লিখে দিব। তাহলে 2/45কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে ফলাফল হবে 22 সমস্ত 2/1 দিনে। আমরা পেয়ে গেলাম যে খালিদ বাকি কাজটা যে একা একা করলো, এই বাকি কাজটুকু করতে তার 22 সমস্ত 2/1 দিন সময় লেগে গেছে। এখন আমাদের প্রশ্নে কিন্তু খালিদ কতদিনে কাজটা করছে সেটা জানতে চায় নাই। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পুরো কাজটা কত দিনে শেষ হয়েছিল, পুরো কাজটি কত দিনে শেষ হয়েছিল। আমরা জানি আলিফ এবং খালিদ প্রথমে কাজটা শুরু করেছে এবং তারা 3 দিন কাজটা করলো। এরপরে বাকি কাজ খালিদ একা একা করছে। খালিদের বাকি কাজ করতে 22 সমস্ত 2/1 দিন সময় লাগছে। তাহলে এখানের 3 দিন আর এখানের 22 সমস্ত 2/1 দিন, এই পুরোটার সময় এই কাজটা করতে লাগছে। তাহলে আমরা এখন পুরোটা যোগ করব। আমরা লিখব যে অতএব কাজটি করতে সময় লেগেছিল, প্রথমে তারা 3 দিন কাজ করছে, তাহলে সেই 3 দিনকে আমরা নিব। 3 দিন কাজ করার পরে আলিফ চলে গেল, খালিদ আছে, খালিদ সেই কাজটা একা একা বাকি যতটুকু কাজ সেটা করতে তার 22 সমস্ত 2/1 দিন সময় লাগছে। তাহলে প্রথমে তারা দুইজন মিলে 3 দিন, আর এরপরে খালিদ একা 22.5 দিন, 22 সমস্ত 2/1 দিন। এই পুরোটা হচ্ছে এই কাজটা করার সময়। আমরা এখন যোগ করব এখানে। তাহলে 3 যোগ, এটা তো মিশ্র ভগ্নাংশ আছে, তাকে আমরা অপ্রকৃত নিলে কত হবে? 22 দুগুণে 44, আর 1 যোগ করলে হয় 45, নিচে 2 দিন। পরবর্তী লাইনে আমরা লিখব এই 3-এর নিচে মনে মনে 1 আছে, 3-এর নিচে মনে মনে 1 আছে, আর এখানে 2, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এই যে হর 1, 1 2-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, 2 2-এর মধ্যে যায় 1 বার, 45 একে 45, পাশে লিখব দিন। আমরা এখন এই দিকে জায়গা না থাকার কারণে একটু এই দিকে আমরা একটু লেখাটা লিখি, সমান চিহ্ন
ছয়ের সাথে ৪৫ যদি আমরা যোগ করি তাহলে কত হবে? ৬ আর ৪৫ যোগ করলে হবে ৫১, নিচে ২ দিন সমান, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। ২ ৫১-র মধ্যে ২৫ বার যায়, ২৫ দুগুণে ৫০, আরও থাকে ১, ওই ১ আমরা উপরে লিখব কারণ এটা তো ৫১। ২৫ দুগুণে ৫০ আর ১ যোগ করলে হয় ৫১, আমরা পাশে দিন লিখে দিব। আমরা পেয়ে গেলাম যে এই সম্পূর্ণ কাজটা করতে ২৫ সমস্ত ২ ভাগের ১ দিন সময় লেগেছে। প্রথমে তারা দুইজন মিলে ৩ দিন কাজ করছে, আর এরপরে ২২ সমস্ত ২ ভাগের ১ দিন খালিদ কাজ করছে। পুরোটা একসাথে করলে ২৫ সমস্ত ২ ভাগের ১ দিন সময় লাগছে এই কাজটা করতে। এটাই আমাদের প্রশ্নের উত্তর। তাহলে সবার প্রথমে আমরা তারা ৩ দিনে কতটুকু কাজ করলো সেটা বের করলাম। এরপরে সম্পূর্ণ কাজ থেকে এই কাজটা বাদ দিলে থাকে ৪ ভাগের ৩ অংশ কাজ। এই ৪ ভাগের ৩ অংশ কাজ খালিদ একা সম্পন্ন করছে। এই কাজটা করতে তার ২২ সমস্ত ২ ভাগের ১ দিন সময় লাগলো। তাহলে প্রথমের ৩ দিন আর এখনের ২২.৫ দিন একসাথে যোগ করলে হয় ২৫ সমস্ত ২ ভাগের ১ দিন সময়। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করেছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। আমরা বের করলাম কাজটি ২৫ সমস্ত ২ ভাগের ১ দিনে শেষ হয়েছিল। আমরা লাস্টে উত্তরের লাইনে এটা লিখে দিতে পারি যে অতএব কাজটি ২৫ সমস্ত ২ ভাগের ১ দিনে শেষ হয়েছিল উত্তরের লাইন হিসাবে। তখন আমরা এখানের উত্তর শব্দটা না দিয়ে আমরা এখানের মধ্যে উত্তর শব্দটা দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এই যে খ নাম্বার প্রশ্নের সমাধান করলাম, এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি প্রত্যেকে অর্থাৎ আলিফ এবং খালিদ প্রত্যেকে আলাদাভাবে কাজটির ১৬ ভাগের ৫ অংশ সম্পন্ন করে, অর্থাৎ ওই যে কাজটা ওই সম্পূর্ণ কাজটাকে যদি আমরা ১৬টা ভাগ করি, সেই ১৬ ভাগের মধ্যে মাত্র ৫ ভাগ কাজ যদি করে, তারা আলাদা আলাদাভাবে, আলিফও ১৬ ভাগের ৫ অংশ কাজ করবে, খালিদও ১৬ ভাগের ৫ অংশ কাজ করবে, করার পরে তারা যেই মজুরিটা পাবে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। অর্থাৎ আলিফ ১৬ ভাগের ৫ অংশ কাজ করার কারণে যে পরিমাণ মজুরি পাবে, খালিদ ১৬ ভাগের ৫ অংশ কাজ করার কারণে যে পরিমাণ মজুরি পাবে, তাদের এই দুইজনের মজুরির অনুপাত বের করতে হবে আমাদেরকে। তাহলে সবার প্রথমে অনুপাত তো আমরা বের করব, ঠিক আছে, কিন্তু সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে বের করতে হবে যে আলিফ কি পরিমাণ মজুরি পায়, খালিদ কি পরিমাণ মজুরি পায়। এখন আলিফের মজুরি বের করতে হইলে আগে জানতে হবে আলিফ কয় দিন কাজ করছে। এখন আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে যে আলিফ সম্পূর্ণ কাজটা করতে পারে ২০ দিনে। তাহলে এই ১৬ ভাগের ৫ অংশ কাজ করতে তার কয় দিন লাগবে সেটা আমরা বের করব। আমরা তাহলে এখানে লিখব সমাধান গ, আলিফ ১ অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে, এটা আমাদের উদ্দীপকেই দেওয়া আছে ২০ দিনে। সে সম্পূর্ণ কাজটা ২০ দিনে করতে পারবে। তাহলে এখন তো তাকে আর পুরো কাজটা করতে হইতেছে না, এখন সে কাজ করবে ১৬ ভাগের ৫ ভাগ কাজ। পুরো কাজটাকে যদি আমরা ১৬টা ভাগ করি, তার মধ্য থেকে মাত্র ৫ ভাগ কাজ করতে হবে। তাহলে কি তার কি ২০ দিন সময় লাগবে? না, তার চেয়ে কম সময় লাগবে, কারণ তাকে তো কাজ করতে হইতেছে কম, তাকে তো পুরো কাজ করতে হইতেছে না। তাকে যেহেতু কাজ কম করতে হইতেছে, তার সময়টাও কম লাগবে, তাহলে এখানে কম হবে। এখন এটা কি? এটা ভগ্নাংশ। মনে রাখবেন ভগ্নাংশের অঙ্ক, এখানে যেহেতু ভগ্নাংশ, ডান দিক না বাম দিক, এই যে বাম দিকের যেই সংখ্যাগুলো, এখানে যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের অঙ্কে একের মান বের করতে হইলে ভাগ করতে হয়। আমি আবারও বলি, ভগ্নাংশের অঙ্কে একের মান বের করতে হইলে ভাগ করতে হয়, এক ব্যতীত অন্য কোনো কিছুর মান বের করতে হইলে গুণ করতে হয়। এক ব্যতীত এটা একটা ভগ্নাংশ, এক ব্যতীত এটা ভগ্নাংশ না হয়ে যদি অন্য কোনো সংখ্যাও হইতো তাও কোনো সমস্যা ছিল না। তাহলে এক ব্যতীত অন্য কোনো সংখ্যার মান বের করতে হইলে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা কি করব? গুণ করব। আমরা এখানের মধ্যে দাগগুলো দিয়ে এখানে গুণ করব। ২০ গুণ ভগ্নাংশের অঙ্কে এক ব্যতীত অন্য কোনো কিছুর মান বের করতে হইলে গুণ করতে হয়। তাহলে ২০ গুণ ১৬ ভাগের ৫ দিনে। তাহলে এখন আমরা এখানে কাটাকাটি করব।
এখন এই যে এখানে আছে 20, এখানে আছে 16, উভয় সংখ্যার মধ্যে 2ও যায় 4ও যায়। আমরা এখন 4 দিয়ে কাটবো, একটু বড় সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করব। 4 16-র মধ্যে যায় 4 বার, 4 4 16, 4 20-এর মধ্যে যায় 5 বার, 4 5 20। আর কোনো এখানে কাটাকাটি করা যায় না, তাহলে ফলাফল হবে 5 5 25 আর নিচে হবে 4 দিনে। আমরা পেয়ে গেলাম আলিফ 16/5 কাজ করতে তার 4/25 দিন সময় লাগবে। এখন আমরা দেখব এই যে তার 4/25 দিন সময় লাগলো এই 16/5 কাজ করতে, এই 4/25 দিনে সে কত টাকা মজুরি পাবে। আমাদের উদ্দীপকে বলা আছে যে আলিফ 500 টাকা মজুরি পায়। কয় দিনে? দৈনিক। এখানে কিন্তু বলা আছে দৈনিক মজুরি। দৈনিক মানে কি? একদিনে। সে একদিনে 500 টাকা মজুরি পায়। তাহলে আমরা লিখব যে আলিফ, এখানে লিখি আলিফ একদিনে মজুরি পায় 500 টাকা। তাহলে সে এখন কয় দিনের মজুরি পাবে? সে এখন মজুরি পাবে 4/25 দিনে। তাহলে অতএব 4/25 দিনে মজুরি পায়। এটা কি? ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কি করব? গুণ। 500 গুণ 4/25। দেখি এখানে কাটাকাটি করা যায় কি না। হ্যাঁ, কাটাকাটি করা যায়। 4 500-র মধ্যে 125 বার যায়। 100 বার গেলে হবে 400। 4 যদি 100 বার যায় তাহলে হবে 400, কিন্তু আরও তো 100 রয়ে যায় 500-র মধ্যে। ওই 100-র মধ্যে 4 যাবে 25 বার, তাহলে সর্বমোট 125 বার যাবে। 4 500-র মধ্যে 125 বার যায়। আমরা যদি এখন 125-কে 25 দ্বারা গুণ দিই তাহলে হবে 3125 টাকা। 125-কে 25 দিয়ে গুণ দিলে হবে 3125 টাকা। আমরা এখানে আলিফের 16/5 কাজ করতে যে পরিমাণ মজুরি সে পায় সেটা আমরা বের করলাম। এই একই রকম পদ্ধতিতে আমরা এখন খালিদেরটাও বের করে ফেলবো একই রকমভাবে, যে খালিদের সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 30 দিন। তাহলে 16/5 কাজ করতে কত সময় লাগে, তার মজুরি কত, একই রকম পদ্ধতিতে আমরা এখানের মধ্যে এখন করে ফেলবো। আমরা আরেকটা কালার দিয়ে এখানে লিখে ফেলি। খালিদ এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে 30 দিনে। তো তাকে তো এখন কাজ করতে হবে 16/5 কাজ। তাহলে আমরা এখানে এটা যেহেতু ভগ্নাংশ আমরা এখানে গুণ করব। 30 গুণ 16/5 দিনে। 30 এবং 16-র মধ্যে দুইটা সংখ্যার মধ্যেই শুধু 2 যায়, আর অন্য কোনো সংখ্যা যায় না। 2 16-র মধ্যে যায় 8 বার, 2 30-এর মধ্যে যায় 15 বার। আর কোনো কাটাকাটি এখানে করা যায় না। আমরা তাহলে পরবর্তী লাইনে লিখতে পারি 15 গুণ 5। 5 15 কত হয়? 75। 5 15 75, নিচে 8 দিনে। আমরা পেয়ে গেলাম খালিদ 16/5 কাজ করতে পারে 8/75 দিনে। এখন এই 8/75 দিনে সে কত টাকা মজুরি পাবে সেটা আমরা বের করব। আমরা লিখব খালিদ একদিনে মজুরি পায়, আমাদের উদ্দীপকে দেওয়া আছে সে একদিনে মজুরি পায় 400 টাকা। আমরা এখানে লিখব 400 টাকা। অতএব খালিদ 8/75 দিনে মজুরি পায়। যেহেতু এটা ভগ্নাংশ আমরা এখানে গুণ করব। 400 গুণ 8/75। তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে 8, এই যে 40, এই 40-এর মধ্যে যায় 5 বার, 5 8 40। এরপরে এই যে শূন্যটা আছে তাকে কেটে দিয়ে আমরা উপরে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 8 400-র মধ্যে 50 বার যায়। তাহলে আমরা কাটাকাটি করলাম, আর কোনো সংখ্যা বাকি নাই। এখন 50-কে দিয়ে 75-কে গুণ দিতে হবে। 50 এবং 75 যদি গুণ করি তাহলে ফলাফল হবে 3750 টাকা। আমরা পেয়ে গেলাম 16/5 কাজ করে খালিদ 3750 টাকা মজুরি পাবে। তাহলে এই যে আমরা আলিফ কত টাকা মজুরি পায়, খালিদ কত টাকা মজুরি পায় আমরা বের করলাম। এখন এই মজুরির অনুপাত আমরা বের করব। আমাদের এখন একদম সর্বশেষ কাজ, আমরা এখন লিখব যে সুতরাং আলিফের মজুরি আমরা অনুপাতের চিহ্ন দিয়ে, যেহেতু আমাদেরকে অনুপাত নির্ণয় করতে বলছে, তাহলে আলিফের মজুরি অনুপাতের চিহ্ন দিলাম ইস্টু খালিদের মজুরি সমান চিহ্ন দেই। আলিফের মজুরি কত? আলিফের মজুরি হচ্ছে 3125 টাকা, অনুপাতের চিহ্ন দিলাম। খালিদের মজুরি হচ্ছে 3750 টাকা। এখানে কোনো টাকা শব্দ লিখলাম না, যেহেতু অনুপাত বের করতেছি দুইটাই তো টাকাতে আছে,
দুইটা সংখ্যা পাশাপাশি লিখে দিলাম। এখন আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দিয়ে দুইটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, এবং একটু বড় ধরনের সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি শেষ হবে। দুইটা সংখ্যার মধ্যেই 625 যায়। 625 3125-এর মধ্যে যায় 5 বার, 625 3750-এর মধ্যে যায় 6 বার। এই যে 5 আর এই যে 6, এখন এক ব্যতীত আর কোনো সংখ্যা এই দুইটার মধ্যে যায় না, তাহলে আমরা বলতে পারি আমাদের অঙ্কটা করা শেষ। এটাই হচ্ছে অনুপাত। আলিফের এবং খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত হচ্ছে 5:6। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করলাম আরেকবার বলেই দিই। সেটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে যে তারা প্রত্যেকে যদি আলাদাভাবে কেউ একসাথে না, আলাদাভাবে যদি ওই কাজটির 16 ভাগের 5 অংশ সম্পন্ন করে, তাহলে আলিফ এবং খালিদ যে পরিমাণ মজুরি পাবে তাদের অনুপাত নির্ণয় করো। এখন তারা কি পরিমাণ মজুরি পায় সেটা আগে বের করতে হবে। আমরা জানি যে সম্পূর্ণ কাজটা আলিফ করতে পারে 20 দিনে, কিন্তু এখন তাকে সম্পূর্ণ কাজ করতে হবে না, এখন তাকে কাজ করতে হবে 16 ভাগের 5 অংশ, কম কাজ করতে হবে, তাহলে তার সময়ও লাগবে কম। এখন এটা যেহেতু ভগ্নাংশ, এই যে বাম দিকের এই সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো ভগ্নাংশ থাকে, তখন আমরা অঙ্কটা করব কিভাবে? ভগ্নাংশের অঙ্কে একের মান বের করতে হইলে ভাগ করতে হয়। এখন একের তো মান বের করা আছেই, আমাদের আর কিছু করতে হইল না। ভগ্নাংশের অঙ্কে এক ব্যতীত অন্য কোনো ভগ্নাংশ হোক সংখ্যা হোক মান বের করতে গেলে গুণ করতে হয়। ভগ্নাংশের অঙ্কে এক ব্যতীত অন্য কোনো কিছুর মান বের করতে হইলে গুণ করতে হয়। আমরা তাহলে 20 গুণ 16 ভাগের 5 লিখলাম। কাটাকাটি করার পরে ফলাফল বের হইল যে 4 ভাগের 25 দিন সময় লাগবে তার। এই 4 ভাগের 25 দিনে সে কত টাকা মজুরি পাবে? আমরা বের করলাম 3125 টাকা। শেষ, আলিফের কাজ শেষ। এবার খালিদের কাজ। খালিদ সম্পূর্ণ কাজটা করতে পারে 30 দিনে, কিন্তু তাকে তো সম্পূর্ণ কাজ করতে হবে না, তাকে কাজ করতে হবে 16 ভাগের 5 অংশ। 16 ভাগের 5 অংশ কাজ করতে তার সময় লাগে 8 ভাগের 75 দিন। 8 ভাগের 75 দিন কাজ করে সে টাকা পাবে কত? মজুরি পাবে কত? সে মজুরি পাবে 3750 টাকা। তাহলে এখন খালিদের কাজও শেষ। আলিফ মজুরি পায় 3125 টাকা, খালিদ মজুরি পায় 3750 টাকা। এখন এই যে দুইটা মজুরি, এই দুইটা মজুরিকে আমরা অনুপাতে প্রকাশ করব। দুইটা সংখ্যার মধ্যেই 625 যায়। 625-এর চাইতে বড় কোনো সংখ্যা এই দুইটার মধ্যে যায় না। একটার মধ্যে গেল আরেকটার মধ্যে গেল না, তাহলে কিন্তু হবে না, দুইটার মধ্যেই যাওয়া লাগবে। 625-এর চাইতে বড় কোনো সংখ্যা নাই যেটা কিনা এই দুইটার মধ্যেই যাবে। 625 হচ্ছে একটা বড় সংখ্যা যেটা কিনা দুইটার মধ্যেই যায়। অর্থাৎ আমরা বলতে পারি 3125 এবং 3750, এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 625। এই 625 দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করার কারণে ফলাফল বেরোইল 5:6। আমরা বলতে পারি যে আলিফ এবং খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত হচ্ছে 5:6। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।